কারণ কি ধর কখনো দিন ধর অ্যাটেন্ড করতে পারলাম না, তো আচ্ছা দেখতে পাবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সব ক্লাসেরই রেকর্ডিং থাকবে, কোনো চিন্তা নেই। তো চলো স্টার্ট করছি। ফার্স্ট ক্লাস আজকে আমাদের। এট ফার্স্ট আমরা একটু ইন্ট্রোডাক্টরি পার্টে যাব। তোমরা কেউ আগে আমার কাছে পড়েছো ডিপ্লোমাতে? হ্যাঁ স্যার। পড়েছো? হ্যাঁ ওকে স্যার, সিক্স সেমিস্টার পড়েছিলাম। ওকে ওকে ওকে। সিক্স সেমিস্টার বা কেউ এরকম আছো থার্ড সেমিস্টার পড়েছো? থার্ড সেমিস্টার কেউ পড়েছো থার্ড? হ্যাঁ স্যার আমি। বাহ, তাহলে তো তোমার অনেকটাই নলেজ ক্লিয়ার আছে, অসুবিধা হবে না। ঠিক আছে, কেননা মেনলি যে সাবজেক্টগুলো আমাদের ডিল করা হয় মানে তোমার গভর্নমেন্ট জবের জন্য, দেখবে সেটা বিটেক যদি কেউ করে থাকো, বিটেকের ক্ষেত্রে সেকেন্ড আর থার্ড সেমিস্টারের সাবজেক্টগুলো, সরি সেকেন্ড আর থার্ড ইয়ারের সাবজেক্ট, আর ডিপ্লোমাদের থার্ড সেম আর ফোর্থ সেমিস্টারে যে সাবজেক্টগুলো আছে ওগুলোই মেনলি আমাদের গভর্নমেন্ট জবের জন্য কিন্তু চাই। ওকে, তো তোমরা এই ব্যাচে অ্যাডমিশন নিয়েছো, খুব ভালো কথা, থ্যাংক ইউ সবাইকে। তো ফার্স্ট আমি তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিছু বলার আছে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে বেসিক্স অফ ইলেকট্রিক্যাল। ওকে, বেসিক ইলেকট্রিক্যাল একদম বেসিক থেকে। দেন এই বেসিক ইলেকট্রিক্যালের মধ্যে থেকেই আমরা আস্তে আস্তে ঢুকে যাব নেটওয়ার্ক থিওরিতে। ঠিক আছে, তো গভর্নমেন্ট জবের জন্য নেটওয়ার্ক থিওরি বলো বা তোমার বেসিক্স ইলেকট্রিক্যাল বলো, সেই যে মানে নেটওয়ার্ক থিওরিতে যদি তোমরা দেখো, তোমরা থিওরামগুলো পড়ার পরে যেমন ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস পড়েছো বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়েছো, এখানে কিন্তু অত ডিটেলসে আমাদের দরকার নেই। ঠিক আছে, আমাদের এখানে ল্যাপ্লাস থেকে কোনো কোশ্চেন আসবে না, আমাদের এখানে ট্রানজিয়েন্ট থেকে কোনো কোশ্চেন আসবে না। ঠিক আছে, বেসিক্স অফ ফিল্টার্স আমরা একটু দেখতে পারি কি কি ফিল্টার আছে, বাট ফিল্টারটা আমরা কোথায় দেখবো? ইলেকট্রনিক্স যখন পড়বো, বেসিক ইলেকট্রনিক্স। ঠিক আছে, গভর্নমেন্ট জবের প্রিপারেশনটার প্রসেসটা কিন্তু একটু আলাদা। ঠিক আছে, সম্পূর্ণ ডিপ্লোমার যে আমরা সব পড়বো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, সব থেকে ডেপথে পড়বো হচ্ছে আমরা মেশিন পাওয়ার সিস্টেম। তো এইখান থেকে আমরা যেটা স্টার্ট করব, বেসিক্স অফ ইলেকট্রিক্যালের পরেই আমরা চলে যাব নেটওয়ার্ক, নেটওয়ার্ক থিওরি। নেটওয়ার্কের আমরা পরে চলে যাব হচ্ছে মেশিন। ওকে, মেশিনে আমাদের চারটে জিনিস খুব ভালো করে পড়তে হবে। ফার্স্ট আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ট্রান্সফরমার, দেন হচ্ছে ডিসি মেশিন। ওকে, এবার ডিসি মেশিন মানে কি স্যার? ডিসি মেশিনের মধ্যেই ডিসি জেনারেটরও থাকবে, ডিসি মোটরও থাকবে। আমি জানো যারা পড়েছো আমি একসাথেই পড়াই, অনেক জায়গায় আলাদা আলাদা করে পড়াই। ঠিক আছে, রাজদীপ ভালো আছো? হ্যাঁ স্যার, আছি স্যার, বলুন। চলছে। ডিপ্লোমা তো তাহলে কমপ্লিট হয়ে গেল নাকি? হ্যাঁ স্যার। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে চলো। তো আফটার নেটওয়ার্ক আমরা মেশিন পড়বো, ট্রান্সফরমার, ডিসি মেশিন, ডিসি মেশিনে ডিসি জেনারেটর, ডিসি মোটর। অনেকে এটা আলাদা আলাদা পড়ায়, আমি একসাথেই পড়াবো। ঠিক আছে, একসাথেই কভার করব পুরোটা। দেন আফটার কমপ্লিটিং ডিসি মেশিন, দেন আমরা চলে আসবো ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরে আমাদের দুটো টাইপ তোমরা সবাই জানো, একটা সিঙ্গেল ফেজ আর একটা থ্রি ফেজ। সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ। ওকে, দেন আমাদের লাস্ট টপিক হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস মেশিন। এই সিঙ্ক্রোনাস মেশিনের আন্ডারেই আমাদের আসবে হচ্ছে অল্টারনেটর অথবা সিঙ্ক্রোনাস জেনারেটর। এই যে নোটসটা আমি এখানেই সব কিছু লেখাবো। ঠিক আছে, আর প্রতিদিন ডিজিটাল বোর্ডে কিন্তু ক্লাস নেওয়া পসিবল না, তার কারণ প্রচুর নোটস লিখতে হবে।
ঠিক আছে, ধরো নেটওয়ার্ক মেশিন যতটা পসিবল আমি ডিজিটাল বোর্ডে পড়াবো, যখনই লেখানোর পার্ট চলে আসবে সেগুলো কিন্তু আমি ল্যাপটপ থেকে পড়াবো, যাতে তোমাদের লেখাতে পারি, তোমরাও লিখবে আমিও লিখবো, আর আমার প্রত্যেকটা ক্লাসের নোটস আমি তোমাদেরকে দিয়ে দেবো এইভাবেই, ঠিক আছে, যেগুলো আমি লিখছি। অল্টারনেটর অর সিঙ্ক্রোনাস জেনারেটর, দেন হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাস মোটর, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মেশিনের পার্ট। হ্যাঁ, আরেকটা জিনিসও আছে, স্পেশাল মেশিন। ওকে, এই সবগুলো যদি তোমাদের মনে হয় কোনো বুকস ফলো করতে চাও, বুকস ফলো না করলেও হবে, আমি সবই নোটস দেব। তারপরেও যদি কারো মনে হয় মেশিনের জন্য বিএল থেরেজা বেস্ট। মেশিনের অনেক বই আছে, ডিপি কোঠারি আছে, তারপরে পিএস ভীমরা আছে, ভিকে মেহতা আছে, বাট বিএল থেরেজা আমার ভালো লাগে, তার কারণ খুব সুন্দর, ছোট্ট একটা বই, খুব সুন্দর করে লেখা আছে, চাইলে ফলো করতে পারো। চলো নেক্সট, এবার আমরা আসছি মেশিনের পরে, সিলেবাসটা আমাদের একটা ওভারভিউ থাকা দরকার সবারই, পাওয়ার সিস্টেম। ওকে, পাওয়ার সিস্টেম, পাওয়ার সিস্টেমে ফার্স্ট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে জেনারেশন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, দেন 4 নম্বর হচ্ছে, হ্যাঁ আর একটা কথা, যেমন আমরা যখন সেমিস্টারের কোচিংগুলো করি, সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অঙ্কগুলো করতে হয়, অনেক বড় বড় ম্যাথামেটিক্সগুলো, ঠিক আছে। এইখানে কিন্তু অত বড় ম্যাথামেটিক্স আসে না, দরকারও নেই আমাদের, ঠিক আছে। সিম্পল, ধরো ইন্ডাকশন মোটর থেকে আমাকে সিম্পল কোশ্চেনের ওপরে যেরকম হয়, আমি তোমাদের 2-3টে করে ক্লাস করাবো, তারপরে সেই ক্লাসের ওপর প্রিভিয়াস ইয়ার এসএসসি যেই আরআরবি যেই কি কি কোশ্চেন এসছে তার উপর আবার একটা ক্লাস হবে, শুধু ওই টপিক্সের ওপর। তাহলে তোমাদের একটা ধারণা থাকবে এবং তোমরা বুঝতেও পারবে যে হ্যাঁ, স্যার যেগুলো পড়াচ্ছে ঠিকঠাক, এই মধ্যে থেকেই কোশ্চেন আসছে, ঠিক আছে। দেন সুইচ গিয়ার প্রোটেকশন, সুইচ গিয়ার প্রোটেকশনের পরে তোমাদের পড়াবো, হ্যাঁ যেটা বলছিলাম যে তোমার বড় কোশ্চেন করার দরকার নেই। লাইক ধরো মেশিনের ক্ষেত্রে যখন আমরা জানি NS = 120F/P, এই যে একটা ছোট্ট ফর্মুলা, এই ছোট্ট ফর্মুলাটার উপরেই অঙ্ক আসবে। বা ধরো ট্রান্সফরমারের একটা ইকুয়েশন তোমাকে দিয়ে দিল, ঠিক আছে, ইএমএফ ইকুয়েশন E = NP5Z/60 × A, এই ছোট্ট ইকুয়েশনগুলোর উপর এরকম বড় বড় 3-4 লাইনের প্রবলেম আসে না, কোনোদিনই আসে না, ঠিক আছে। তো কিছু জিনিসকে আমাদের কাটছাট করতে হবে। তো সুইচ গিয়ার প্রোটেকশনের পরে আমাদের আসবে হচ্ছে ইউটিলাইজেশন অফ পাওয়ার। তোমরা হয়তো এই সাবজেক্টটার নাম নতুন শুনছো। তাহলে আমরা কি করলাম, প্রথমে পাওয়ার জেনারেট করলাম, পাওয়ার জেনারেট করার পর সেটাকে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউট করলাম। এবার সেই ডিস্ট্রিবিউট বা ট্রান্সমিশন করার সময় সেটাকে আমাকে কি করতে হবে, প্রোটেক্ট করতে হবে, যাতে কোনোভাবে সেটা নষ্ট হয়ে না যায়, কোনো ফল্ট তৈরি না হয়, কোথাও ফল্ট হলে যাতে সেটা ওভারকাম হতে পারে। আফটার প্রোটেকশন সেটাকে ইউটিলাইজেশন অফ পাওয়ার, মানে আমি কি করে সেই পাওয়ারটাকে তার প্রপার ইউটিলাইজ করব, তার প্রসেস। এই ইউটিলাইজেশন অফ পাওয়ারের আবার 4টে পার্ট আছে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ইলুমিনেশন, ইলুমিনেশন, তারপরে হচ্ছে ট্র্যাকশন, তারপরে হচ্ছে হিটিং, তারপরে হচ্ছে ওয়েল্ডিং। এই হচ্ছে টোটাল পাওয়ার সিস্টেম, অনেক বড় সিলেবাস, ঠিক আছে। এইখানে প্রায় 4টে, বলতে পারো এগুলো 4টে সাবজেক্ট। তো যাই হোক, আমরা যতটা পারবো জিস্ট করে পড়বো এই জিনিসগুলো, ঠিক আছে। তো দিস ইজ দ্য অল অ্যাবাউট পাওয়ার সিস্টেম। দেন আমরা আফটার কমপ্লিটিং দ্য পাওয়ার সিস্টেম আমরা চলে আসবো মেজারমেন্ট। ওকে, হ্যাঁ, যদি পাওয়ার সিস্টেমের কেউ বই দেখতে চাও তাহলে ইলেকট্রিক পাওয়ার বাই জেবি গুপ্তা, কারো মনে হলে নিতে পারো, বাকি আমি তো সব দিয়েই দেবো, কোনো টেনশন নেই। মেজারমেন্ট কোনো বই কেনার দরকার নেই, মেজারমেন্ট থেকে আমি পুরো নোটস দিয়ে দেবো,
ঠিক আছে, মেজারমেন্টের পরে আমরা এটা কটা সাবজেক্ট হলো, তিনটে, এটা 4 নম্বর সাবজেক্ট, এটা 3 নম্বর। ঠিক আছে, 5 নম্বর আমি যেটা স্টার্ট করব সেটা মেজারমেন্টের পরে বেসিক ইলেকট্রনিক্স। ওকে, 6 নম্বর ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স, তো এই আমাদের অল সিলেবাস। এবার এর মধ্যে থেকেই সব আসবে। তোমরা সেকশন ওয়াইজ যখন সিলেবাসগুলো আমি একটা সিলেবাস রিলেটেড ভিডিও বানিয়েছি, দেখতে পাবে। যেমন মেশিনের মধ্যে তোমাদের ম্যাগনেটিক সার্কিট বলে আলাদা করে দেয়া আছে। তারপরে দেখবে মেশিনের মধ্যে আমাদের ট্রান্সফর্মার ডিসি মেশিনকে ওরা সিলেবাসে আলাদা রেখেছে, আবার ইন্ডাকশন মোটরকে আলাদা রেখেছে, আবার সিঙ্ক্রোনাস মেশিনকে আলাদা রেখেছে। তো যাই হোক, আমি ওভারঅল 6টা সাবজেক্টে আমরা কিন্তু ডিভাইড করে নিয়েছি। ঠিক আছে, মেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, তোমরা 70 to 80% কোশ্চেন কিন্তু শুধু 3টে সাবজেক্ট পড়লেই পাবে, সেটা হচ্ছে নেটওয়ার্ক, মেশিন, পাওয়ার সিস্টেম। 70 to 80% কোশ্চেন। ঠিক আছে, ওকে। তো চলো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে বেসিক্স অফ কারেন্ট বা ইন্ট্রোডাকশন অফ কারেন্ট, হাউ দ্য কারেন্ট উইল ফ্লো। Introduction of current. Okay, so at first tell me, anyone any idea about current? What is current? Flow of electron. Flow of electron. Okay, তার মানে ইলেকট্রন ফ্লো করলেই স্যার কারেন্ট ফ্লো করে, আর ইলেকট্রন যদি ফ্লো না করে তাহলে কারেন্ট ফ্লো হবে না। তাহলে হাউ দ্য ইলেকট্রন উইল ফ্লো, কি করে ইলেকট্রন ফ্লো করছে? স্যার চার্জ দিকে বেশি থাকবে, সেদিক থেকে কমের দিকে ফ্লো করবে আর কি। ওকে, মানে হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়ালের দিকে আমাদের। ওকে ওকে ওকে, ঠিক, খারাপ কেউ বলনি। আর বাকি কেউ বলতে চাও? দেখো, তাহলে কারেন্ট জানার আগে সবার আগে আমাকে জানতে হবে ইলেকট্রন কি। তাহলে ইলেকট্রন কি জিনিস সেটা জানার আগে আমাকে জানতে হবে ইলেকট্রন কোথা থেকে আসলো, তাই না? তাহলে ইলেকট্রন কোথা থেকে এসছে? অ্যাটম থেকে। অ্যাটম থেকে। হোয়াট ইজ অ্যাটম? টেল মি। প্রত্যেক মৌলিক পদার্থ স্যার অনেক ক্ষুদ্র কণা নিয়ে গঠিত। ক্ষুদ্র কণাগুলোকে স্যার এক্ষেত্রে বলা হয় অ্যাটম। ক্ষুদ্র কণাগুলোকে এই ক্ষেত্রে বলা হয় অ্যাটম। ওকে, তাহলে আমরা এরকম ভাবে এক্সপ্লেন করতে পারি, দ্য আনকাটেবল সিচুয়েশনস অফ আ থিংস। আনকাটেবল সিচুয়েশনস অফ আ থিংস, কোনো একটা বস্তুর, তুমি ধরো কাটছো, ধরো এই পেনটা আমার হাতে আছে, আমি এটাকে ব্রেক করছি বা কাটছি, কাটতে কাটতে একটা সময় একটা ডট পড়ে থাকবে যেটাকে আর ব্রেক করা পসিবল নয়, দ্যাট ইজ কল্ড অ্যান অ্যাটম। যেটাকে হয়তো মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, এতটাই ছোট, তাই না? বা এরকম ভাবে অনেকে এক্সপ্লেন করে যে কোনো পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা অ্যাটম বলে থাকি। তো যাই হোক, অ্যাটম বোম, অবিভাজ্য কণা হবে স্যার, যেগুলোকে স্যার বিভাজন করা যায় না স্যার। একদম। তাহলে অ্যাটম বোম যখন তৈরি হচ্ছে, অ্যাটম বোম তো অ্যাটমটাকে ব্রেক করেই তো হয়, তার মানে বুঝতে পেরেছে তো? তো সবকিছুরই একটা এক্সেপশন থাকেই, ওটা কোনো ব্যাপার নয়। অ্যাটম, এই যে তুমি যেটাকে আমরা অ্যাটম বলছি, পদার্থের ক্ষুদ্রতম কণা, সেটাকে যখন ব্রেক করি তখনই তৈরি হয় অ্যাটম বোম। ঠিক আছে, তো যাই হোক, ওগুলো পরের ব্যাপার। তো এই যে অ্যাটমকে, এই অ্যাটম হচ্ছে আমাদের, ধরো এই একটা ডট, এই ডটটা আমাদের অ্যাটম। এই অ্যাটমসের মধ্যে বলছে থাউজেন্ডস অফ পার্টিকলস আর দেয়ার, এর মধ্যে হাজারেরও বেশি পার্টিকলস এর মধ্যে আছে। বাট আমরা মেন 3টে পার্টিকেল নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ওকে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন কি স্যার? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল, যার কোনো চার্জেস নেই। তো যখন আমরা কারেন্টকে ডিফাইন করব, আমাদের চার্জ
নেগেটিভ আর পজিটিভ ইলেকট্রন প্রোটনকে দিয়ে আমরা কারেন্টকে ডিফাইন করতে পারবো। ঠিক আছে, এবার এই অ্যাটমকে আমি যদি মানে দেখাতে চাই, অ্যাটমিক স্ট্রাকচার আমাকে দেখতে হবে, তাহলে অ্যাট ফার্স্ট আমরা দেখব অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার কেমন হয়? অ্যাটমিক স্ট্রাকচার, এই যে ডটটা আমি দিয়েছি, এই ডটটাকে ধরো আমি এখানে আঁকছি, এর ভেতরে একটা নিউক্লিয়াস থাকে এবং এই নিউক্লিয়াসের চারদিকে আমাদের কি থাকে না, কক্ষপথ থাকে, যাকে আমরা বলি অরবিট। ওকে, তো এই যে ভেতরেরটা, এটাকে আমরা কি বলছি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন, নিউট্রন অ্যান্ড প্রোটন। তাহলে ধরো আমি একটা অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 13, এর আমি অ্যাটমিক স্ট্রাকচার ড্রয়িং করছি। আমাদের সবারই 1 থেকে 30 পর্যন্ত অ্যাটমিক স্ট্রাকচার মুখস্থ রাখতে হবে। ওকে, আমাদের সবারই কিন্তু 1 থেকে 100 না, 1 থেকে 30 পর্যন্ত অ্যাটমিক স্ট্রাকচার সবাই মুখস্থ করবে, মানে অ্যাটমিক নাম্বারটা মুখস্থ রাখবে সবাই। ঠিক আছে, তো আমি অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13, তো এই 13 যে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার, সে অনুযায়ী আমি একটা অ্যাটমিক স্ট্রাকচার ড্রয়িং করছি। যার যা অ্যাটমিক নাম্বার ঠিক সেই সংখ্যক ইলেকট্রন, তার মানে এখানে 13খানা ইলেকট্রন থাকবে এবং 13খানা প্রোটন থাকবে। তাহলে -13 মানে 13টা ইলেকট্রন বোঝাচ্ছে, +13 মানে 13খানা প্রোটনকে বোঝাচ্ছে। ইলেকট্রন মিনস নেগেটিভ চার্জ, প্রোটন মিনস পজিটিভ চার্জ। এবার এই যে অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচারের এই যে তোমার নিউক্লিয়াস, এর ভেতরে কি কি থাকে স্যার? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। তাহলে অ্যাট ফার্স্ট আমি 13খানা প্রোটন এখানে ড্রয়িং করছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা প্রোটন হয়ে গেল। এবার কি থাকবে? নিউট্রন থাকবে। এই নিউট্রন ডিপেন্ড করে দ্য মাস অফ আ বডি, বডির মাস কতটা আছে তার উপর ডিপেন্ড করে কি, এই যে নিউট্রন। তো নিউট্রন নিয়ে আমি এখন আপাতত কোনো ডিসকাশন যাচ্ছি না। তাহলে কোনো একটা অ্যাটমের যে অ্যাটমিক নাম্বার থাকে ঠিক সেই সংখ্যক ইলেকট্রন এবং সেই সংখ্যক প্রোটন থাকে, এবং নিউক্লিয়াসের ভেতরে আমাদের প্রোটনগুলো এক্সিস্ট করে এবং ইলেকট্রনগুলো কোথায় থাকে? অরবিটের মধ্যে বা কক্ষপথের মধ্যে। তাহলে প্রথম অরবিটে আমাদের কি থাকে? 2টো ইলেকট্রন। প্রথম অরবিটে 2টো ইলেকট্রন। কেন স্যার? তাহলে এখানে একটা ফর্মুলা আছে, নাম্বার অফ ইলেকট্রন in an orbit equals to 2n square. নাম্বার অফ ইলেকট্রন, একটা অরবিটে কতগুলো ইলেকট্রন থাকবে তার কি ফর্মুলা হচ্ছে 2n স্কয়ার, যেখানে n হচ্ছে নাম্বার অফ অরবিট। nটা কি? নাম্বার অফ অরবিট, মানে কত নম্বর অরবিট। তাহলে প্রথম অরবিট মানে n এর জায়গায় আমি কত বসাবো? 1। সেকেন্ড অরবিট n এর জায়গায় আমি কত বসাবো? 2। তাহলে n কত হতে পারে? 1 2 3 ডট 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 চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম অরবিটে যদি n এর জায়গায় 1 বসাও, তাহলে দেখো কত হচ্ছে? 2 × 1 স্কয়ার, দ্যাট মিনস 2। তাহলে এই জন্য প্রথম অরবিটে আমাদের 2টো ইলেকট্রন থাকলো। দেন হচ্ছে আমি n ইকুয়ালস টু, আমি যদি 2 নেই তাহলে আমার ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? E ইকুয়ালস টু 8 হচ্ছে। তার মানে সেকেন্ড অরবিটে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? 8টা ইলেকট্রন থাকতে পারে। দিস ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার। ওকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে আমি 8টা ইলেকট্রন এঁকেছি। সেকেন্ড অরবিটে ম্যাক্সিমাম 8টা থাকতে পারে, তার কম থাকতে পারে, বেশি থাকবে না। যদি ইলেকট্রন সংখ্যা তার বেশি হয়ে যায় তখনই অরবিট কিন্তু বেড়ে যাবে, তখনই অরবিট বেড়ে যাবে। তাহলে আমার টোটাল কটা ইলেকট্রন আছে স্যার? 13টা। এখানে 8 2 10টা হয়ে গেল, আর বাকি 3টে চলে আসবে লাস্ট অরবিটে। ওকে, বাকি 3টে কোথায় চলে আসবে? লাস্ট অরবিটে। আমি যদি তোমাকে বলি n ইকুয়ালস টু 3, তাহলে E ইকুয়ালস টু কত হচ্ছে? 18।
তাই না? 18 হচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে এখান থেকে, যে যদি ইলেকট্রন মানে কক্ষপথ 3 নম্বর কক্ষপথে বা 3 নম্বর অরবিটে ম্যাক্সিমাম ইলেকট্রন নাম্বার ইজ 18, ম্যাক্সিমাম ইলেকট্রন নাম্বার 18, কিন্তু আছে কটা? 3টে, কিন্তু আছে কটা? 3টে। ঠিক আছে, তো এইগুলোকেই আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন। এগুলোকে আমরা কি বলি? ভ্যালেন্স ইলেকট্রন। কেন আমরা এটাকে মানে কেন 3টে আছে? তার কারণ এর টোটাল মানে টোটাল যোজ্যতাতে 3 স্যার। হ্যাঁ, যোজ্যতা ইলেকট্রন 3, বাংলায় যোজ্যতা ইলেকট্রন বলে। তাহলে এইটাকে, এই যে বাইরের কক্ষপথের ইলেকট্রন, এগুলোকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন। এগুলোকেই আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন। ওকে, এবার ভালো করে বুঝবে, এই ভ্যালেন্স ইলেকট্রন আর ফ্রি ইলেকট্রন এই দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। অনেকে এটাকে গুলিয়ে ফেলে, বাট এই দুটো কিন্তু ডিফারেন্ট। ওকে, তাহলে আমরা ভ্যালেন্স ইলেকট্রন কি তার ডেফিনেশনটা আগে লিখব। ভ্যালেন্স ইলেকট্রনকে বাংলায় বলা হয় যোজ্যতা ইলেকট্রন, বা আমি যদি এক কথায় বলতে চাই, বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলোকেই আমরা বলে থাকি ভ্যালেন্স ইলেকট্রন। আউটার অরবিট ইলেকট্রন ইজ কল্ড আ ভ্যালেন্স ইলেকট্রন। দেন আমরা এবার একটা হেডিং দেব, ভ্যালেন্স ইলেকট্রন। এই যে পেজটা, এই পেজে কারো কোনো সমস্যা বুঝতে বলো একবার, কারো? ওকে ওকে, চলো। তো ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে? লেখো, দ্য ইলেকট্রন ইন দ্য আউটার মোস্ট অরবিট, দ্য ইলেকট্রন in the outermost orbit of an atom are known as valence electron. ওকে, তার মানে দ্য ইলেকট্রন ইন দ্য আউটার মোস্ট অরবিট অফ অ্যান অ্যাটম, একটা অ্যাটমের বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে তাদেরকে আমরা বলে থাকি ভ্যালেন্স ইলেকট্রন। ওকে, তাহলে ফ্রি ইলেকট্রন কি? আমি ফ্রি ইলেকট্রনে আসছি পরে। এবার এই ভ্যালেন্স ইলেকট্রন দেখে, ভ্যালেন্স ইলেকট্রনকে দেখে আমরা কোনো একটা অ্যাটম, সেটা মেটাল, মেটালিক অ্যাটম না নন মেটালিক অ্যাটম, নাকি তোমার সেমিকন্ডাক্টর, সেগুলো বুঝতে পারো। মানে কন্ডাক্টর না ইনসুলেটর না সেমিকন্ডাক্টর, সেটা তার ভ্যালেন্স ইলেকট্রন দেখে বোঝা যায়। তাহলে লেট, আমি ধরে নিচ্ছি, লেট ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়ালস টু ই। ই একটা আমি নাম্বার ধরে নিচ্ছি, যেটাকে ভ্যালেন্স ইলেকট্রন বোঝাচ্ছি আমি। তার মানে ভ্যালেন্স ইলেকট্রনকে আমি ই দিয়ে লিখছি। এবার ইফ ই লেস দ্যান 4, যদি এই ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 4-এর কম হয়, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে স্যার? বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে তাকে আমরা বলছি ভ্যালেন্স ইলেকট্রন। এবার এই ইলেকট্রনের সংখ্যা যদি 4-এর থেকে কম হয়, তখন তাকে আমরা কি বলি? ইফ ই, হ্যাঁ, যদি 4-এর থেকে কম হয় তখন সেটা কন্ডাক্টর অথবা মেটাল। তার মানে বাংলায় পরিবাহী অথবা ধাতু। ঠিক আছে, তাহলে 4-এর থেকে কম যদি হয় তখন সেটা আমাদের পরিবাহী হবে, মানে তার মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করতে পারবে খুব ইজিলি। দ্যাট ইজ কল্ড আ কন্ডাক্টর অর মেটাল। তাহলে এক্সাম্পল হিসেবে আমি যদি দেখি কি আছে, তাহলে স্যার আপনি এক্ষুনি বললেন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13, তার মানে প্রথম অরবিটে 2টো, সেকেন্ড অরবিটে 8টা, 3টে, তার মানে 4-এর কম। লাস্ট অরবিটে ইলেকট্রন সংখ্যা 4-এর কম, তাহলে অ্যালুমিনিয়াম কি একটা কন্ডাক্টর বা মেটাল? অ্যালুমিনিয়াম কি একটা কন্ডাক্টর বা মেটাল? আবার কিছু এক্সাম্পল যদি আমি দিতে চাই, অ্যালুমিনিয়ামের পরে ম্যাগনেসিয়াম 12, 2, 8, 2,
তারপরে সোডিয়াম মেটাল Na281। মনে রাখবে যার কক্ষপথে, যার বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যত কম সে তত ভালো কন্ডাক্টর। তার মানে এদের মধ্যে গুড কন্ডাক্টর কে? এদের তিনজনের মধ্যে বলো। সোডিয়াম। সোডিয়াম যার বাইরের কক্ষপথে যত কম ইলেকট্রন সংখ্যা থাকবে সে তত ভালো পরিবাহী বা তত ভালো কন্ডাক্টর। তাহলে এইখানে সোডিয়াম মেটাল যেটা আমরা বলছি সেটা গুড কন্ডাক্টর। তাহলে এরপর আমরা চলে আসছি কপার। কপারের অ্যাটমিক নাম্বার কত? 29। তাহলে প্রথম কক্ষপথে 2, 8, 18। তাহলে 8 2 10 আর 18 28 আর 1। তাহলে এবার আমাকে বলো তো সোডিয়াম আর কপারের মধ্যে গুড কন্ডাক্টর কে? কপার। হোয়াই কপার? কেন কেন? কপার অনেকটা বেশি অল্প ফোর্সে সরানো যাবে। হ্যাঁ একদম গুড। তাহলে আমরা যদি দুজনের অ্যাটমিক স্ট্রাকচার ড্রয়িং করি, ধরো এটা সোডিয়াম, সোডিয়ামের এটা অ্যাটমিক স্ট্রাকচার, বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন, এবং এটা আমাদের কপার, চারটে অরবিট, বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন। তাহলে এই যে ভেতরে এখানে Na লেখা আছে আর এখানে Cu লেখা আছে। Na যে জায়গাটা লেখা আছে এটা নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কি করে? ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। সেরকম এরও নিউক্লিয়াস কি করবে? বাইরের কক্ষপথে, যে বাইরের কক্ষপথে না, কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সবাইকে নিজের মানে নিজের কেন্দ্রের দিকে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে? তাহলে এবার এই যে বাইরের কক্ষপথের ইলেকট্রন, তাহলে তোমরা আমাকে কি বললে স্যার? কারেন্ট কি? দ্য ফ্লো অফ ইলেকট্রন। তার মানে আমাকে যদি কারেন্ট ফ্লো করাতে হয়, সেটা সোডিয়াম মেটাল হোক বা কপার কন্ডাক্টর হোক, যে কারোর মধ্যে দিয়ে যদি আমাকে কারেন্ট ফ্লো করাতে হয়, আমাকে কি করতে হবে? এই ইলেকট্রনটাকে মুভ করাতে হবে, তাই না? সরাতে হবে এখান থেকে। ইলেকট্রন যদি মুভ না করে তাহলে কোনোভাবেও কারেন্ট কিন্তু ফ্লো করবে না। তাহলে এই যে ইলেকট্রন বা এই যে ইলেকট্রন, এদেরকে যদি মুভ করাতে হয় তার মানে কি করতে হবে? তাহলে আমাকে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিতে হবে। উইথাউট এনি ফোর্স কোনোদিনও ইলেকট্রন মুভ করবে না। তাহলে এইখানেও আমি বাইরে থেকে ফোর্স দিচ্ছি, এখানেও দিচ্ছি। এবার এইখানে আমার বেশি ফোর্স লাগবে, কেন বলতো? তার কারণ এই যে এই 3 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন, এখানে 4 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন, এই যে ডিস্টেন্সটা নিউক্লিয়াস থেকে ডিস্টেন্সটা কম কার তুলনায়? কপারের তুলনায়। কপারের নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স ইলেকট্রনের দূরত্ব অনেক বেশি, তার কারণ এ 4 নম্বর কক্ষপথে আছে আর এ আছে 3 নম্বর কক্ষপথে। তাহলে নিউক্লিয়াস থেকে দূরত্ব যত বেশি হবে তত অ্যাট্রাকশন ফোর্স কি হবে? কমে যাবে। মানে এই যে নিউক্লিয়াস, একে ধরে রাখার যা ক্ষমতা, এই নিউক্লিয়াসের একে ধরে রাখার ক্ষমতা অনেক কম, তার কারণ এর দূরত্বটা অনেক বেশি। তাহলে দূরত্ব বেশি হওয়ার জন্য আমাকে এইখানে কম ফোর্স দিতে হবে, এইখানে ফোর্স কি দিতে হবে? লেস, আর এখানে ফোর্স বেশি। তাহলে যেখানে বেশি ফোর্স দিতে হয় সেটা গুড কন্ডাক্টর হয় না, যেখানে কম ফোর্স দিতে হয় সেটা গুড কন্ডাক্টর। তার মানে আমি অল্প কাজ করে যদি বেশি আউটপুট পাই সেটা বেশি ভালো, আই থিঙ্ক। তাহলে এইখানে আমাদের কাজ কম হচ্ছে, ইলেকট্রন ইজিলি ফ্লো করছে, দ্যাটস ওয়াই কপার ইজ আ গুড কন্ডাক্টর রাদার দ্যান সোডিয়াম মেটাল। ইজ ইট ক্লিয়ার? একদম স্যার, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে কনসেপ্ট অ্যাবাউট গুড কন্ডাক্টর, ব্যাড কন্ডাক্টর। এরপরে আমরা আসবো এগুলো, আমরা মানে আমাদের ম্যাটেরিয়াল সায়েন্স বলে একটা পার্ট থাকে মেশিনের, সেখানেও আমরা পড়বো ম্যাটেরিয়াল সায়েন্স, ম্যাগনেটিক সার্কিটের পরে। তো এখানেও আমরা এগুলো আবার একবার করে দেখবো, ঠিক আছে? তো আমরা কি বুঝলাম? ভ্যালেন্স ইলেকট্রন জিনিসটা কি, এবং ভ্যালেন্স ইলেকট্রন থেকে কন্ডাক্টর এবং অথবা মেটালকে কি করে আমি বুঝবো। এবার আমি চলে আসছি নেক্সট টপিকসে, সেটা হচ্ছে যদি ইলেকট্রন সংখ্যা 4-এর থেকে বেশি হয়,
যদি ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4-এর থেকে বেশি হয় তখন সেটাকে আমরা কি বলি? নন মেটাল। অথবা ইনসুলেটর। ওকে, নন মেটাল অথবা ইনসুলেটর। তাহলে একটা মেটাল গেল, একটা নন মেটাল। এবার এক্সাম্পল কি হবে স্যার? নন মেটালের এক্সাম্পল কি হবে? যেমন নিয়ন। নিয়ন, নিয়ন কি? নিয়নের অ্যাটমিক নাম্বার 10। নিয়ন ওয়ান টাইপ অফ গ্যাস, অ্যাটমিক নাম্বার 10। তার মানে এটাকে যখন ভেঙে লিখছি 2 আর 8, তাহলে বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন? 8টা, 4-এর বেশি। তাহলে বাইরের কক্ষপথে 4-এর বেশি ইলেকট্রন হলেই সেটা নন মেটাল হবে। এখানে কেউ তোমাকে বলেনি যে এটা লিকুইড হবে না গ্যাস হবে, কেউ বলেনি। মেটাল হবে না, ব্যাস এইটুকুই, মেটাল হবে না। তাহলে নিয়ন আমরা জানি খুব ভালো করে গ্যাস, এটা একটা ওয়ান টাইপ অফ গ্যাস। তাহলে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন, তাহলে এটা কি? ওয়ান টাইপ অফ ইনসুলেটর। তার মানে গ্যাসের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করানো যায়? যায় না। সেরকমই ফসফরাস, অ্যাটমিক নাম্বার 15, 2, 8, 5, এটাও নন মেটাল। সালফার 16, 2, 8, 6, এটাও নন মেটাল। তাহলে দিস ইজ দ্য এক্সাম্পল অফ নন মেটাল বা ইনসুলেটর। ওকে, এরা সবাই নন মেটাল। নেক্সট আমরা চলে আসছি, যদি ইলেকট্রন সংখ্যা 4-এর সমান হয় তখন সেটাকে আমরা কি বলি? অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর। ওকে, সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। ঠিক আছে, তাহলে এক্সাম্পল কি হবে স্যার? এটার এক্সাম্পল হবে সিলিকন। একদম। তার মানে 4-এর সমান, এটাকে ভাঙলে 2, 8, 4, 4-এর সমান হলেই সেটা সেমি কন্ডাক্টর। তাহলে সিলিকন, জার্মেনিয়াম 32, 2, 8, 18, 28 হয়ে গেল, 4, 32। তারপরে কি? কার্বন, কার্বনের 6, 2 আর 4। তো দিস অল আর আ সেমিকন্ডাক্টর। ওকে, এরা সবাই সেমিকন্ডাক্টর। হোয়াট ইজ সেমিকন্ডাক্টর? Semiconductor is a substance which have a resistivity in between conductor and insulator. তাহলে আমরা যদি একটু ডেফিনিশনটা লিখি, লিখতে পারবো semiconductor is a substance which have a resistivity in between কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। তাহলে হোয়াট ইজ সেমিকন্ডাক্টর? সেমিকন্ডাক্টর হচ্ছে একটা সাবস্টেন্স যার রেজিস্টিভিটি মানে বাধা দেওয়ার ক্ষমতা, কারেন্ট ফ্লোকে বাধা দেওয়ার ক্ষমতা কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি। মানে সেমিকন্ডাক্টর হচ্ছে কন্ডাক্টরের থেকে পরিবহন ক্ষমতা কম, মানে ইলেকট্রন পরিবহন ক্ষমতা কন্ডাক্টরের থেকে কম কিন্তু ইনসুলেটরের থেকে বেশি, মানে মাঝামাঝি। বাংলায় অর্ধ পরিবাহী, নামের পেছনেই লুকিয়ে আছে মিনিং, অর্ধ পরিবাহী। পুরোপুরি পরিবাহী করতে পারে না, অর্ধ পরিবাহী, দ্যাট ইজ কল্ড আ সেমিকন্ডাক্টর। তাহলে আমরা এই ক্লাসটার পর থেকে নিশ্চয়ই নাম্বার অফ মানে ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা দেখে আমরা বলতে পারবো কোনটা মেটাল, কোনটা নন মেটাল, কোনটা সেমিকন্ডাক্টর। ইয়েস অর নো? পারবো তো নাকি সবাই বলতে? ক্লিয়ার? ওকে, চলো তাহলে আমাদের টপিক ছিল কারেন্ট, আমরা চলে আসলাম সেমিকন্ডাক্টরে, তাই না? দেখো কানেক্ট করে দিচ্ছি আমি এখনই। তাহলে আমাদের কাছে কিন্তু এই পুরো ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা আসছি ফ্রি ইলেকট্রন কাকে বলে, তারপরেই আমি তোমাদের টপিকসে আবার চলে আসবো। দেখো ফ্রি ইলেকট্রন কাকে বলে। ওকে, লেখো দোজ ভ্যালেন্স ইলেকট্রন those valence electron which are very loosely attached
attached to the nucleus, দেখো আমি তোমাদের নোটস দিয়ে পড়াতেই পারি, ঠিক আছে, নোটস দিয়ে পড়ালে হয়তো এতক্ষণে আরো অনেকটা পড়ানো হয়ে যেত, বাট আমার মনে হয় লিখিয়ে পড়ালে বেটার। তোমরাও লিখবে, আমার সাথে শুনবে, আমার মনে হয় বেটার, কি বলো নাকি? এবার ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ, নোটস দিয়ে অনেকে বলে আমাকে, এবার আমার জিনিসটা অতটা ভালো লাগে না নোটস দিয়ে পড়াতে। নিউক্লিয়াস of an atom are called free electron। দেখো কি বলেছে, বলছে those electrons, those valence electron, valence মানে কি, বাইরের কক্ষপথে ইলেকট্রন, তাহলে those valence electron which are very loosely attached, যেটা খুব লুজলি অ্যাটাচ থাকে টু দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সঙ্গে মানে ওই কেন্দ্রের সঙ্গে, এই যে এটা দেখালাম, যে বাইরের কক্ষপথের যে ইলেকট্রনগুলো খুব লুজলি অ্যাটাচ থাকে তার নিউক্লিয়াসের সঙ্গে, সেটাকেই আমরা বলি ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন লুজলি অ্যাটাচ থাকে। লুজলি অ্যাটাচ মানে কি, বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা মনে রাখবে 4-এর কম যদি হয় সেগুলো নর্মালি লুজলি অ্যাটাচই থাকে, সেগুলোকেই আমরা এক্সটার্নাল ফোর্স দিয়ে মুভ করাতে পারি, ঠিক আছে। তো সেগুলোকেই আমরা ফ্রি ইলেকট্রন বলছি। ফ্রি ইলেকট্রন আর ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে তফাৎ কি, সমস্ত বাইরের কক্ষপথে 8টা থাক, 10টা থাক, 1টা থাক, 2টো থাক, যাই থাক ভ্যালেন্স ইলেকট্রন, কিন্তু বাইরের কক্ষপথের যে ইলেকট্রনগুলো ইজিলি মুভ করানো যাবে সেগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন। সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। অল ফ্রি ইলেকট্রনস আর কল্ড আ ভ্যালেন্স ইলেকট্রন। সমস্ত ফ্রি ইলেকট্রনকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলতে পারি, কিন্তু সমস্ত ভ্যালেন্স ইলেকট্রনকে আমরা ফ্রি ইলেকট্রন বলতে পারি না, ঠিক আছে। তো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ভ্যালেন্স ইলেকট্রন অ্যান্ড ফ্রি ইলেকট্রন। চলো এবার আমরা আসছি কারেন্টে। তাহলে কারেন্ট কি স্যার, তাহলে চলো ছোট্ট করে বুঝে নিই ব্যাপারটা। এই এক্সাম্পলটাই সবাইকে দিয়ে বোঝাই। তাহলে ধরো 4টে চেয়ারে 4টে ইলেকট্রন বসে আছে, এরা সবাই হচ্ছে ইলেকট্রন। এবার ইলেকট্রনের ধর্ম কি, সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, এটা আমরা পড়ে এসেছি ছোটবেলার থেকেই, তাই তো। তাহলে এরা সবাই সম আধান, এরা একে অপরকে কেউ অ্যাট্রাক্ট করবে না, এরা বিকর্ষণই করবে। এবার ধরো আমি 4টে ইলেকট্রনকে 4টে চেয়ারে বসিয়ে রেখেছি, কোনো সিনেমা হলে সিনেমা দেখছে ধরো। এবার আমি যদি এখানে কিছু সংখ্যক পজিটিভ চার্জ নিয়ে আসি, তাহলে ইলেকট্রনগুলো কি করবে, সঙ্গে সঙ্গে তার সিট ছেড়ে পজিটিভ চার্জের দিকে যেতে শুরু করবে, পজিটিভ চার্জের দিকে যেতে শুরু করবে। সবার প্রথমে কোন ইলেকট্রনটাই পজিটিভ চার্জের দিকে যাবে বলো তো, বলো সবার প্রথমে কে যাবে, যে সব থেকে কাছে, বাইরের দিকে আছে, যে সব থেকে কাছে আছে, এইটা, হ্যাঁ এইটা আমার পজিটিভ চার্জ। যে ইলেকট্রনটা সব থেকে কাছে আছে সে সবার আগে পজিটিভ চার্জের দিকে যাবে। তার মানে এই ইলেকট্রনটা সবার আগে পজিটিভ চার্জের কাছে যাবে, তারপরে এ যাবে, তারপরে এ যাবে, তারপরে এ যাবে। তাহলে এই যে ইলেকট্রনগুলো পজিটিভ চার্জের দিকে যাচ্ছে কেন, কারণ বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। দিস ইজ আ পজিটিভ চার্জ, দিস ইজ আ নেগেটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জের দিকে সবসময় নেগেটিভ চার্জ মুভ করে। তাহলে এই যে মুভমেন্ট, এই মুভমেন্টটা কার মুভমেন্ট, এই যে অ্যারো চিহ্নটা যেটা দিলাম এটা ইলেকট্রনের মুভমেন্ট, তাই তো। দিস ইজ আ মুভমেন্ট অফ ইলেকট্রন। এবার ভালো করে আমাকে এই জায়গাটায় বুঝতে হবে। তাহলে সবার প্রথমে যখন এই ইলেকট্রনটা তার চেয়ার ছেড়ে চলে গেল, তাহলে এই চেয়ারটা ফাঁকা হলো, তারপরে এই চেয়ারটা ফাঁকা হলো, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এই যে চেয়ারগুলো ফাঁকা হচ্ছে, সবার প্রথমে এই চেয়ারটা, তারপরে এই চেয়ার, তারপরে এটা, তারপরে এটা। এই যে চেয়ারগুলো খালি হচ্ছে বা ফ্রি হচ্ছে, তার ডাইরেকশন কি, এটা। সবার প্রথমে এটা খালি হলো, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, সিটগুলো খালি হচ্ছে। তাহলে এই যে সিটগুলো যখন খালি হচ্ছে তার ডাইরেকশন কি, এটা। সো দিস ইজ দ্য ডাইরেকশন অফ হোয়াট, টেল মি। কারেন্ট ফ্লো, একদম এইটা হচ্ছে ডাইরেকশন অফ কারেন্ট।
তাহলে আমরা সবসময় বলি না যে দ্য ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড কারেন্ট, তাহলে অ্যাকচুয়ালি ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড কারেন্ট, তার সঙ্গে আমাকে এটাও লাগাতে হবে যে ইলেকট্রন যেদিকে মুভ করে কারেন্ট তার উল্টো দিকে মুভ করে। তাহলে অ্যাকচুয়ালি কারেন্টের মুভমেন্টটা কি স্যার? অ্যাকচুয়াল কারেন্টের মুভমেন্টটা হচ্ছে এটা, এই যে সিটগুলো খালি হচ্ছে যে ডাইরেকশনে, দিস ইজ দ্য ডাইরেকশন অফ কারেন্ট, আর এইটা হচ্ছে কি ফ্লো অফ ইলেকট্রন। কি বোঝা গেছে সবার কাছে? বলো। কারো কোনো ডাউট? ঠিক আছে। ওকে ওকে, এবার এই জিনিসটা যে আমি আঁকলাম না, এটা একটা সার্কিটে কি করে হয়, মানে কোনোদিন এরকম ভেবেছো যে স্যার সব সময় যখন আমরা একটা সার্কিট আঁকছি, কেন স্যার পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট কেন নেগেটিভে আসবে, কেন এটা কেন? দেখো ব্যাপারটা, দাঁড়াও এটা একটু ভালোভাবে বোঝাই। ধরো এটা একটা কপার কন্ডাক্টর, কপারের তার, কপার কন্ডাক্টরের অ্যাটমিক নাম্বার কত? 29, তোমরা এক্ষুনি শুনলে। তার মানে কপারের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1, এই যে তোমাদের দেখালাম আমি, এই তো কপারের বাইরের কক্ষপথে একটা ফ্রি ইলেকট্রন থাকে বা একটা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। তাহলে ধরো এটা একটা কপারের তার, এবং এই কপারের তারের মধ্যে কি কোটি কোটি অ্যাটম আছে, কোটি কোটি, এইটুকু তারের মধ্যে প্রচুর অ্যাটম থাকবে। তো ধরে নাও আমি এখানে কিছু সংখ্যক অ্যাটম দেখতে পাচ্ছি চোখে, যেটা পসিবলই না কোনোদিনও, এবং তার বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলোকেও আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা, এই ডটেড লাইনগুলো জাস্ট ধরে নিলাম আমি। এটা একটা কপার তার এবং এখানে কিছু সংখ্যক অ্যাটম আছে, এই অ্যাটমের প্রত্যেকটা ফ্রি ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন, এগুলো এই সাদা ডটগুলো একটা করে অ্যাটমের বাইরের কক্ষপথে একটা করে ভ্যালেন্স ইলেকট্রন দেখা যাচ্ছে। এবার এই যে ভ্যালেন্স ইলেকট্রন বা এই যে বাইরের কক্ষপথের ইলেকট্রন, এরাই কি করে? মুভ করে, এবং এরা মুভ করলেই কারেন্ট ফ্লো হয়। এবার এই যে কপারের, ধরো এটা আমার হাতে, এটা একটা কপারের তার, এবার আমি যদি আমার হাতে এইভাবে রেখে দিই, এর মধ্যে কারেন্ট ফ্লো করবে? কোনোভাবেও পসিবল না। যতই ফ্রি ইলেকট্রন থাক বা যতই ভ্যালেন্স ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন থাক না কেন, কোনোভাবেও কারেন্ট ফ্লো হবে না। তার মানে কারেন্ট ফ্লো করার জন্য কি দরকার স্যার? ওয়ান টাইপ অফ ফোর্স, যে কোনো ধরনের একটা ফোর্স দরকার, যেটা কি করবে না এই ইলেকট্রনগুলোকে, বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলোকে মুভ করাবে। তাহলে যদি এই বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলো মুভ করে, দেন অনলি দ্য কারেন্ট উইল ফ্লো, রাইট? তাহলে এটা একটা কপারের তার, যতক্ষণ এটা নর্মাল পজিশনে আছে এর মধ্যে কারেন্ট ফ্লো হবে না। যখনই আমি এটাকে বাইরের থেকে কোনো ফোর্স দেওয়ার চেষ্টা করব, তখনই কিন্তু এটা কারেন্ট ফ্লো করবে। এবার বাইরের থেকে কি করে আমি এখানে কারেন্ট ফ্লো দেব, মানে কি করে আমি এখানে ফোর্স দেব? এক্সটার্নাল ফোর্স। তাহলে আমি কি করলাম? এখানে একটা ব্যাটারি লাগালাম, দিস ইজ দ্য সিম্বল অফ ব্যাটারি, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে এই পজিটিভ চার্জ, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এই পজিটিভ কি করবে? ইলেকট্রনগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। কি ঠিক বলেছি তো? পজিটিভগুলো ইলেকট্রনগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। তাহলে যখনই এই পজিটিভটা ইলেকট্রনগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, অ্যাট দ্যাট টাইম কি হবে দেখো তো? তাহলে এইখানে চেয়ারগুলো খালি হচ্ছে, এই ডাইরেকশনে চেয়ার খালি হচ্ছে এখানে। তাহলে যখনই চেয়ারগুলো খালি হচ্ছে, মানে উল্টো দিক থেকে কি ফ্লো করছে? এদিক থেকে কারেন্ট ফ্লো করছে, এই দিক থেকে কারেন্ট ফ্লো হচ্ছে। তুমি যখনই ব্যাটারি লাগাচ্ছ, তখনই এই যে বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলোকেও কি করছে? অ্যাট্রাক্ট করছে, এবং তার উল্টো দিক থেকে এইভাবে কারেন্ট ফ্লো করছে। তো এই জন্যই যখন আমরা একটা সার্কিটকে ড্রয়িং করি না, এই জন্যই আমরা কি করি? এখানে পজিটিভ এখানে নেগেটিভ দিই। দেখো এই জন্যই দেখানো হয় দ্য কারেন্ট ডাইরেকশন ইজ ফ্লো পজিটিভ টু নেগেটিভ, এবং ইলেকট্রন কোন দিকে ফ্লো করে? নেগেটিভ টু পজিটিভ। কি বলো? পুরো ক্লিয়ার? একদম ওকে, পুরো। পুরো ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট টপিকসে আসছি তাহলে।
এবার কারেন্টকে যখন আমরা ডিফাইন করছি, কারেন্ট ইকুয়ালস টু কিউ বাই টি। ওকে, কিউ মানে কি স্যার? চার্জ, আর টি মানে হচ্ছে টাইম। ওকে, তাহলে সময়ের সাপেক্ষে এই যে যেটা নিচে থাকে না, এটাকে বলা হয় সাপেক্ষে, কারো সাপেক্ষে, সময়ের সাপেক্ষে চার্জের ফ্লো, দ্যাট ইজ কল্ড আ কারেন্ট। সময়ের সাপেক্ষে চার্জের ফ্লো, এটাকেই বলা হয় কারেন্ট। এই যে আমরা রেশিও আকারে লিখি না, কারো রেসপেক্টে লেখা হয় এটা। ঠিক আছে, আমি তোমাদের আরো অনেক নতুন জিনিস কিছু শেখাবো, দেখবে ম্যাথামেটিক্যাল টার্মসও শেখাবো। ঠিক আছে, তো এই যে সময়ের সাপেক্ষে চার্জ ফ্লো ইজ কল্ড আ কারেন্ট। তো এটার ইউনিট কি? চার্জ ইউনিট হচ্ছে কুলম্ব, আর এটা সেকেন্ড। তাহলে কুলম্ব পার সেকেন্ড ইজ দ্য ইউনিট অফ কারেন্ট। তোমরা বলবে স্যার আমরা তো জানি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার দিয়েও লেখা হয়, কোনো অসুবিধা নেই। ওকে, আই ইকুয়ালস টু কিউ বাই টি, এটাকে আমরা কুলম্ব পার সেকেন্ডও বলতে পারি বা অ্যাম্পিয়ারও বলতে পারি। ঠিক আছে, তো দিস ইজ দ্য অল অ্যাবাউট কারেন্ট। অল অ্যাবাউট না, যাই হোক, কারেন্ট কি, আরো অনেক কিছু আছে কারেন্ট সম্বন্ধে। চলো এবার আমরা নেক্সট টপিকসে আসছি। কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট ইজ আ scalar quantity or vector quantity? Anyone, any idea about this? Current is a scalar or vector? বলো, কারেন্ট ইজ আ স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটি, এবং কেন? দেখো, কেউ জানলে বলতে পারো, কোনো ভুল বলা নিয়ে কোনো চাপ নেই, ভুল না বললে শিখতে পারবে না, মানুষ ভুল থেকেই শেখে। দেখো, তোমরা নর্মালি যখন দেখছো যে স্যার এটা তো একটা সার্কিট, এখানে রেজিস্টার আছে, ধরো এখানে ভোল্টেজ আর এখান থেকে কারেন্ট ফ্লো করছে, তাহলে ধরো এখান থেকে সাপোজ 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, তার মানে ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে? কোনো এক যার মান মানে অভিমুখ দুটোই থাকে, হ্যাঁ বাংলায় ওটাই বলি, মান এবং অভিমুখ দুটোই থাকে। তাহলে কারেন্টের মানও আছে 2 অ্যাম্পিয়ার, মানে কতটা কোয়ান্টিটি আছে, অভিমুখ কি এই ডাইরেকশনে যাচ্ছে, তাহলে মান অভিমুখ দুটোই আছে, তাহলে স্যার কারেন্ট তো ভেক্টর কোয়ান্টিটি হওয়া উচিত বা ওটাই হবে। বাট আমি তোমাদের বলছি কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। কেন? কেন? ফার্স্ট পয়েন্ট, I equals to Q by T, চার্জ বাই টাইম। তাহলে চার্জের ইউনিট কি? কুলম্ব। তো চার্জও একটা কি স্কেলার কোয়ান্টিটি, টাইমটাও একটা স্কেলার কোয়ান্টিটি। দুটো স্কেলার কোয়ান্টিটির রেশিও কোনোদিনও ভেক্টর কোয়ান্টিটি হতে পারে না, দুটো স্কেলার কোয়ান্টিটির রেশিও কোনোদিনও ভেক্টর কোয়ান্টিটি হতে পারে না। ঠিক আছে, 2 নম্বর। ধরো এখান থেকে 7 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখান থেকে 2 অ্যাম্পিয়ার, এখানে কি কত যাবে? 9 অ্যাম্পিয়ার। তোমরা অনেকেই ভেক্টর যোগফল তো করেছো, ভেক্টরের যোগ কি এরকম হয় 7 আর 2 এ 9 এরকম হয়? হয় না, তো এটা নর্মাল, এটা অ্যারিথমেটিক্যাল যোগ, জাস্ট। হ্যাঁ, তাহলে কারেন্ট কোনোদিনও ভেক্টর সামকে মেনে চলে না। দিস ইজ দ্য অলসো রিজন ফর কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। কারেন্ট নট ওবে দ্য ভেক্টর সাম, ভেক্টর সামকে কারেন্ট মেনে চলে না। ওকে, দ্যাটস ওয়াই কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তাহলে এই দুটো এক্সাম্পল থেকে আমরা বলতে পারি কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, চলো এবার আমরা আসবো টাইপ অফ ইলেকট্রিক কারেন্ট।
টাইপ অফ ইলেকট্রিক কারেন্ট। ফার্স্ট হচ্ছে স্টেডি কারেন্ট, যেটাকে আমরা বলে থাকি ডিসি বা ডাইরেক্ট কারেন্ট। ওকে, 2 নম্বর হচ্ছে ভ্যারিং কারেন্ট, তিন নম্বর হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। ওকে, সো দিস ইজ দ্য টাইপ অফ কারেন্ট। তাহলে ফার্স্ট কি? স্টেডি কারেন্ট, ভ্যারিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, স্টেডি কারেন্ট কাকে বলে? এরকম, এটা হচ্ছে আমাদের স্টেডি কারেন্ট। এইদিকে আমাদের টাইম, আর এইটা আমাদের ম্যাগনিটিউড, কারেন্ট বা ভোল্টেজ যাই হোক, এটা আমাদের ম্যাগনিটিউড। তাহলে ডিসি কেমন হয় স্যার? ডিসিতে এটা টাইম, সময় তো কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, সময় তো বেড়েই চলেছে। সময়ের সঙ্গে দেখো এর ম্যাগনিটিউড কনস্ট্যান্ট। ধরো এটা 10 অ্যাম্পিয়ার, এখানেও 10 অ্যাম্পিয়ার, এখানেও 10 অ্যাম্পিয়ার, এখানেও 10 অ্যাম্পিয়ার, তোমার টাইম বাড়ছে, বাট দ্য ভ্যালু অফ কারেন্ট ইজ ফিক্সড অল টাইম। এটা 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, এটাই চলছে কিন্তু। তো এইটাই হচ্ছে ব্যাপার স্টেডি কারেন্টের, এটাই অ্যাকচুয়াল মানে বলতে পারো ডায়াগ্রাম। দেন হচ্ছে ভ্যারিং কারেন্ট। ভ্যারিং কারেন্ট মানে হচ্ছে যেটা সময়ের সঙ্গে ভ্যারি করবে, এরকম পালসেটিং ডিসি, নাম শুনেছো নিশ্চয়ই, দ্যাট ইজ কল্ড আ ভ্যারিং কারেন্ট, যেটা সময়ের সঙ্গে ভ্যারি করছে। দেখো এইটা যদি কারেন্ট হয় আর এইটা যদি আমাদের টাইম হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম যে হাফ সাইকেলটা আছে, এইটুকু জায়গায় কারেন্ট কখনো বাড়ছে, ম্যাক্সিমাম হলো, আবার গিয়ে কমছে। তাহলে কখনো বাড়ছে কমছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে, এইটাকেই বলা হয়। হ্যাঁ, কমিউনিটিটারে হয়। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এটা কমিউটেটরও এরকম হয়, ঠিক। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ভ্যারিং কারেন্ট। ওকে, দিস ইজ দ্য আউটপুট অফ রেকটিফায়ার, রেকটিফায়ারের আউটপুট এটা, এটাকে আমরা বলছি ভ্যারিং কারেন্ট, যেটা সময়ের সঙ্গে চেঞ্জ হচ্ছে। তাহলে অল্টারনেটিং কারেন্টটা কি স্যার? এসি কি জিনিস? এসি হচ্ছে এটা, এখানে দুটো ঘটনা একসাথে ঘটছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। টাইম, ম্যাগনিটিউড, এটা ধরো 0, এটা পাই, এটা 2 পাই, এটা 3 পাই, এরকম চলছে। তাহলে 0 থেকে পাই পর্যন্ত এটা বাড়ছে কমছে, খুব ভালো কথা। পাই থেকে 2 পাই পর্যন্ত এটা কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্য ডাইরেকশন অফ কারেন্ট ইজ চেঞ্জ। এটা আগে এই যে 0 থেকে পাই এটা পজিটিভ ছিল, পাই থেকে 2 পাই এটা নেগেটিভ। এই যে পজিটিভ নেগেটিভ মানে অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ব্যাপারটা এরকম। মানে 0 থেকে পাই পর্যন্ত এটা ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করবে, আবার পাই থেকে 2 পাই পর্যন্ত এটা অ্যান্টি ক্লকওয়াইজ। 0 থেকে পাই ক্লকওয়াইজ, পাই থেকে 2 পাই অ্যান্টি ক্লকওয়াইজ। এবার অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ যখন হচ্ছে, এখানে আরেকটা ঘটনা ঘটছে কি? 0 থেকে পাই পর্যন্ত এই যে ক্লকওয়াইজ যে কারেন্টটা ফ্লো করছে, সেটা কিন্তু ফিক্সড অ্যামাউন্ট নয়। 0 থেকে পাই পর্যন্ত এটা ফিক্সড অ্যামাউন্ট নয়, কখনো বাড়ছে কখনো কমছে। সেরকম ভাবেই পাই থেকে 2 পাই এখানেও কিন্তু কখনো বাড়ছে, আবার আস্তে আস্তে কমছে। এই যে নিচের দিকে আসা মানে এটা মাইনাস আই ম্যাক্স বলতে পারি আমরা, আর এটা আমাদের প্লাস আই ম্যাক্স বলতে পারি। তাহলে এই যে পয়েন্টটা, এইটা হচ্ছে নেগেটিভে ম্যাক্সিমাম পয়েন্ট, আর এটা পজিটিভে ম্যাক্সিমাম পয়েন্ট। নেগেটিভ বলে কিছু হয় না, ডাইরেকশন কারেন্টের উল্টো হয়। কারেন্টে মাইনাস বলে কোনো টার্মস থাকে না, কারেন্টের ডাইরেকশন। নেগেটিভ মানে অ্যান্টি ক্লকওয়াইজ বোঝাচ্ছে, পজিটিভ মানে ক্লকওয়াইজ বোঝাচ্ছে, এইটুকুই। তাহলে এখানে কি হচ্ছে? এটা কখনো বাড়ছে কখনো কমছে, এইটুকু, এটা ক্লকওয়াইজ। আবার এইখানে কখনো বাড়ছে কখনো কমছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা শুধু পজিটিভ কারেন্টকে ফ্লো করছে, বা ক্লকওয়াইজ কারেন্ট বলতে পারো, বা যদি ক্লকওয়াইজ হয় ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং কনস্ট্যান্ট কারেন্ট, কোনো আপ ডাউন নেই, ভ্যালুর কোনো আপ ডাউন নেই। এখানে কারেন্ট হয় ক্লকওয়াইজ নয় অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা হবে সেটা ফিক্সড, চেঞ্জ হবে না, এবং ভ্যালু আপ ডাউন হবে, বাড়বে কমবে। এটা ডাইরেকশনও চেঞ্জ হবে, ভ্যালুও চেঞ্জ হবে। সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স
এটাই হচ্ছে এই তিনজনের মধ্যে ডিফারেন্স। বলো, কারো কোনো সমস্যা? স্যার বলো। স্যার ভ্যারিং এ নেগেটিভ সাইডটা থাকে না কেন স্যার? মানে অ্যাকচুয়ালি কারেন্টের কোনো দিনও নেগেটিভ হয় না, বুঝতে পেরেছো? কারেন্টে নেগেটিভ হয় না, নেগেটিভ বলে কিছু হয় না। কারেন্ট অপোজিট দিকে হ্যাঁ, জাস্ট তুমি যদি এটাকে এরকম দেখাও, এটাকে যদি এরকম দেখাও, তার মানে হচ্ছে কারেন্টটা উল্টো দিকে ফ্লো করছে, আর কিছুই না। হ্যাঁ, বলো। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? চলো নেক্সট আমরা চলে আসছি ইলেকট্রিক পোটেনশিয়াল মানে ভোল্টেজে। ইলেকট্রিক পোটেনশিয়াল, লেখো the capacity of a body the capacity of a charged body to do work is called its electric potential. ওকে, তাহলে কোনো একটা চার্জ বডি, দ্য ক্যাপাসিটি অফ আ চার্জ বডি টু ডু ওয়ার্ক, একটা বডি যার ভেতরে চার্জ স্টোর আছে, সেটা যদি কোনো কাজ করছে বা কোনো কাজকে বোঝায়, চার্জ টু ডু ওয়ার্ক ইজ কল্ড আ ইলেকট্রিক পোটেনশিয়াল। ওকে, এবার এই জিনিসটাকে যদি আমি সিম্পলভাবে বোঝাই, ভালো করে বোঝো, কারেন্ট কোনোদিনও একা ফ্লো করতে পারে না, উইথাউট ব্যাটারি কোনোদিনও ইলেকট্রন ফ্লো করবেই না। এখনই দেখলে ব্যাপারটা। তাহলে এইখানে কার এনার্জি লস হচ্ছে, ভালো করে বোঝো তো ব্যাপারটা আমাকে। ধরো এটা আমাদের একটা সার্কিট, এখান থেকে কারেন্ট ফ্লো করছে, তাহলে এই যে কারেন্ট, যে এই যে সার্কিটের মধ্যে যে ইলেকট্রন ফ্লো করছে, এই ইলেকট্রনকে কে ফ্লো করাচ্ছে? এই ব্যাটারিটা। হ্যাঁ, ভোল্টেজ বাই ব্যাটারিটা বাই ভোল্টেজটা। তাহলে এ কি করছে? এই পজিটিভ চার্জ ইলেকট্রনগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, তার জন্য কি হচ্ছে? কারেন্ট তার উল্টো দিকে ফ্লো করছে, তার জন্য কারেন্ট তার উল্টো দিকে ফ্লো করছে। তাহলে এ যদি অ্যাট্রাক্ট না করতো তাহলে কারেন্ট ফ্লো হতো না। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে? কোনো একটা সার্কিটে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, কোনো একটা সার্কিটে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, ওটা চেঞ্জ হয় না। চেঞ্জ কি হয়? ভোল্টেজ বা ভোল্টেজের এনার্জি যেটা, বা ব্যাটারির মধ্যে যে স্টোর এনার্জি আছে সেটা। তাহলে ব্যাটারি কি করছে? ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে এবং তার জন্য কারেন্ট ফ্লো করছে। তাহলে এনার্জি লস কার হচ্ছে এখানে? ইলেকট্রনের না ভোল্টেজের? ব্যাটারির একদম, বা ভোল্টেজের, যাই হোক। তো টোটাল নাম্বার অফ ইলেকট্রন একটা সার্কিটে কিন্তু কনস্ট্যান্ট থাকে, এনার্জি লস হয় ভোল্টেজের। ভোল্টেজ কি করে? অ্যাট্রাক্ট করে। তাহলে ভোল্টেজ কিছুই না, ওয়ান টাইপ অফ ফোর্স, যেটা কি করে? কারেন্ট ফ্লোকে, মানে কারেন্টকে মুভ করায়। হোয়াট ইজ ভোল্টেজ? ভোল্টেজ ওয়ান টাইপ অফ ফোর্স, যেটা কি করে? কারেন্টকে মুভ করায়, আর কিচ্ছু না। ঠিক আছে? তাহলে এনার্জি লস কার হয়? ভোল্টেজের, ড্রপ হয় ভোল্টেজের। তাহলে আমরা বাড়িতে যে ওয়ার্ডগুলো ইউজ করি, যে অযথা ফ্যান লাইট চালিয়ে বাইরে চলে যাবি না, দেখো বাবা মা বলে বেকার কারেন্ট পুড়ছে, অ্যাকচুয়ালি কারেন্ট কিন্তু পড়ে না। কারেন্ট যদি পুড়তো, অ্যাকচুয়ালি কারেন্ট কি? ফ্লো অফ ইলেকট্রন। তাহলে কারেন্ট পুড়লে ইলেকট্রন পুড়ে যাবে, ইলেকট্রন পুড়লে অ্যাটম পুড়ে যাবে, অ্যাটম পুড়লে পুরো তারটাই তো পুড়ে যাবে। তাহলে লস কার হচ্ছে? অ্যাকচুয়ালি ভোল্টেজের। এই সার্কিটে ধরো সাপোজ যে 100খানা ইলেকট্রন আছে, এই 100খানা ইলেকট্রন কিন্তু সার্কেলিক ওয়েতে এইভাবে ঘুরতেই থাকবে যতক্ষণ এর মধ্যে এনার্জি আছে। তাহলে এনার্জিটা কার? এই ব্যাটারির মধ্যে যে স্টোর এনার্জি সেটা। তাহলে এই ব্যাটারিতে যতক্ষণ চার্জ আছে ততক্ষণ ইলেকট্রন এখানে ঘুরবে, আর যতক্ষণ ইলেকট্রন ঘুরছে ততক্ষণ এই লোডের অ্যাক্রসে তুমি ফ্যান লাগাও, লাইট লাগাও, সেটা চলবে।
যখনই ব্যাটারি শেষ কারেন্ট ফ্লো বন্ধ, কারেন্ট ফ্লো বন্ধ মানে লোডে তোমার বন্ধ, কি বলে ওটাকে, লোডটা কিন্তু ক্লোজ হয়ে যাবে, মানে লোডে ধরো ফ্যান থাকলে অফ হয়ে যাবে, লাইট থাকলে অফ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি লস কার হচ্ছে, ভোল্টেজের, ঠিক আছে। চলো এবার এই ইলেকট্রিক পোটেনশিয়াল বা ভোল্টেজ, এটাকে আমরা দুরকম ভাবে ডিফাইন করি। একটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, আরেকটা হচ্ছে তোমার পোটেনশিয়াল ডিফারেন্স, আরেকটা হচ্ছে ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই ওপেন সার্কিটে ইএমএফ আর ক্লোজ সার্কিটে পোটেনশিয়াল ডিফারেন্স, ওইটা কি? একদম একদম একদম। ওকে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক, এটা ফোর্স না লিখে সার্কিট লিখে দিয়েছি, দাঁড়া দাঁড়া। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তো এই যে পিডি আর ইএমএফ, এই জিনিসটাকে যদি ডিফাইন করতে চাই, তাহলে ধরো বাজার থেকে আমি একটা ব্যাটারি কিনে আনলাম, এটা একটা পেন্সিল ব্যাটারি বাজার থেকে কিনে এনেছি। তাহলে এই ব্যাটারির মধ্যে কি আছে, স্টোর এনার্জি আছে, তাই না? স্টোর এনার্জি আছে। তাহলে এইটাকেই আমরা বলছি অ্যাকচুয়ালি ওপেন কন্ডিশনে ইএমএফ। যখনই তুমি এটাকে কোনো একটা লোডের সাথে কানেক্ট করছো, তখনই এখানে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে যায়। যখনই লোড লাগাবে, লোড মানে কি, রেজিস্টিভ লোড হতে পারে, ইন্ডাকটিভ লোড হতে পারে, ফ্যান, লাইট, হোয়াট এভার তুমি যাই কানেক্ট করো না কেন, তার একটা রেজিস্ট্যান্স থাকবে। রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি হয়, ভোল্টেজ ড্রপ হয়, ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এই পয়েন্টে যা ভোল্টেজ থাকবে, ভিএ পয়েন্টে, ভিবি পয়েন্টে কি সেম ভোল্টেজ থাকবে, বলো, টেল মি। এখানে যা ভোল্টেজ থাকবে এই পয়েন্টে সেম ভোল্টেজ থাকবে, থাকবে না। কেন, মাঝখানে লোড আছে, লোডের অ্যাক্রসে কি হবে, ভোল্টেজের ড্রপ হবে। তাহলে মাঝখানে লোড, লোডের অ্যাক্রসে ভোল্টেজের ড্রপ হলে এই পয়েন্টের ভোল্টেজ আলাদা, এই পয়েন্টের ভোল্টেজ আলাদা। এইখানকার যা ভোল্টেজ এখানকারও সেম ভোল্টেজ। এই তার যে দিয়েছে, আমি এখানে যে ব্লু কালারের তার দেখাচ্ছি, এই তারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাকে আমি নেগলেক্টেড ধরে নিচ্ছি, খুবই কম। মেন ভোল্টেজ ড্রপটা কোথায় হচ্ছে, লোডের অ্যাক্রসে। তার মানে এইটা যদি ভিএ পয়েন্ট হয়, এটাও ভিএ পয়েন্ট, আর এটা ভিবি পয়েন্ট। তাহলে ভালো করে ভাবো, এটা ভিএ, এটা ভিবি। যদি তুমি লোডটা খুলে দাও, তাহলে ভিএ আর ভিবির মধ্যে কোনো ডিফারেন্স তৈরি হচ্ছে না। তার মানে এটাকে আমরা বলছি ইএমএফ, উইথাউট এনি পোটেনশিয়াল ডিফারেন্স। যখনই তুমি লোড লাগাচ্ছ, লোডের ওপরে এক রকমের ভোল্টেজ, নিচে এক রকমের, কেন, মাঝখানে ড্রপ হয়ে যাচ্ছে তো। তাহলে আফটার কানেক্টিং আ লোড, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স উইল ক্রিয়েটেড, তাই না? যখন তুমি লোডটা লাগাচ্ছ, তখন এই দুটো পয়েন্টের মধ্যে আমাদের কি হচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে। তো এটাই মেন ডিফারেন্স। তাহলে নর্মালি স্টোর এনার্জিকে আমরা বলছি ইএমএফ, আর যখন লোড লাগিয়ে দিচ্ছি তারপরেই হয়ে যাচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। কি বুঝতে পারলে সবাই? ওকে, তাহলে এই পিডি কে ডিফাইন করার জন্য আমরা ওয়ার্ক ডান বাই চার্জ দিয়ে ডিফাইন করি, ঠিক আছে? ওয়ার্ক ডান বাই চার্জ, পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই চার্জ। এই জিনিসটাকে এরকম ভাবেও বলা হয়, কিউ ইকুয়ালস টু যদি 1 কুলাম থাকে, 1 কুলাম থাকে, তাহলে পিডি ইকুয়ালস টু ডাব্লু। কিউ ইকুয়ালস টু যদি 1 কুলাম হয়, তাহলে পিডি ইকুয়ালস টু ডাব্লু। তাহলে আমি এইভাবে বলতে পারি, 1 কুলাম চার্জকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আনতে, এ থেকে বিতে নিয়ে আসতে যে পরিমাণ ওয়ার্ক ডান দরকার, ওয়ার্ক ডানটা কে করছে, ব্যাটারি। কারণ এখানে লোড আছে, লোডের মধ্যে দিয়ে ওকে পাস করাতে হচ্ছে, মানে এখানে কি ভোল্টেজের ড্রপ হচ্ছে, তার মানে ওর এনার্জি লস হচ্ছে। ধরো ভালো করে বোঝো, এটা একটা রাস্তা,
এই রাস্তাটার এই জায়গাটায় অনেক এবড়ো খেবড়ো আছে, এইটা এইটুকু প্লেন, এইটুকু প্লেন। তাহলে এইখান থেকে যদি একটা কোনো কিছুকে তুমি ঠেলে নিয়ে যাও, একটা বড় বাক্স, তাহলে এইটুকু রাস্তা যেতে কোনো সমস্যা হবে না, আবার এইটুকু যেতেও কোনো সমস্যা হবে না। সমস্যাটা কোথায় হবে? এখানে। তাহলে এই বাক্সটা মানে ইলেকট্রন, এই ইলেকট্রনকে ভোল্টেজ কি করছে? ঠেলছে। তাহলে এইটুকু গেল, এখানে এনার্জি লস হবে না? হবে, খুবই অল্প। তার মানে এই কন্ডাক্টর বা তারের মধ্যে ভোল্টেজের যে এনার্জি ড্রপ সেটা খুবই অল্প হয়, তাই আমি এটাকে নেগলেক্টেড ধরে নিচ্ছি, এইটুকু জায়গা। কিন্তু এই যে লোডের মধ্যে যখনই পাস করাতে হবে, এইটুকু জায়গা যখনই পাস করাতে হবে, তখন অনেক বেশি এনার্জি আমার কি হবে? লস হবে। তো এই যে কোনো একটা ইলেকট্রনকে তুমি কোনো লোডের মধ্যে দিয়ে পাস করাচ্ছ, এইখানে কি হচ্ছে? অনেকটা ভোল্টেজ ড্রপ হচ্ছে বা এনার্জি লস হচ্ছে। এইটাই, এই জন্য আমরা লোডের অ্যাক্রসে সবসময় ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করি, কন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করি না, ওটাকে নেগলেক্টেড ধরে নিই, খুবই কম হয় বলে। ঠিক আছে? তো ওই জন্য এখানে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু ওয়ার্ক ডান কেন বলেছে? তাহলে 1 কুলম্ব চার্জ, তাহলে এই যে বাক্সটা আমি এঁকেছি, ধরো এটা আমাদের 1 কুলম্ব চার্জ, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনতে আমার কি করতে হবে? ওয়ার্ক ডান দরকার বা ক্রিয়া করতে হবে বাংলায়, ইংলিশে হলে ওয়ার্ক ডান দরকার। তাহলে এইখান থেকে এখানে আনতে যতটা ওয়ার্ক ডান দরকার হবে সেটাই তার পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, তো এই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স এবং ইএমএফ। ভোল্টেজের ইউনিট ভোল্ট। ঠিক আছে, তাহলে মনে রাখবে, ধরো এটা একটা বক্স, এটা একটা, এখানেও চার্জ আছে, এখানে +5 আছে, এখানে +3 আছে, দুটোই পজিটিভ। তাহলে দুটো পজিটিভের মধ্যে কি কারেন্ট ফ্লো করতে পারে? দুটোকে যদি কানেক্ট করে দিই, এখানে 5 কুলম্ব চার্জ আছে, এখানে 3 কুলম্ব চার্জ আছে, করতে পারবে? ভালো করে মনে রাখবে। হ্যাঁ, বলো বলো বলো, কোন দিক থেকে কোন দিকে যাবে? এক্স্যাক্টলি, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল। তার মানে পজিটিভ নেগেটিভ বলে পৃথিবীতে কোনো কিছু হয় না, সেটা কি হয়? হায়ার অ্যান্ড লোয়ার। এই যে আমরা এখানে যে ব্যাটারি আঁকছি, বারবার পজিটিভ নেগেটিভ বলছি, দ্যাটস নট আ রিয়াল। দিস ইজ আ হায়ার পোটেনশিয়াল অ্যান্ড দিস ইজ আ লোয়ার পোটেনশিয়াল। এটা কখন তৈরি হয়? আফটার কানেক্টিং আ লোড। তুমি লোড কানেক্ট করার আগে ব্যাটারির কোনো পজিটিভ নেগেটিভ থাকে না, পুরো ব্যাটারির মধ্যে স্টোর এনার্জি আছে। হ্যাঁ, এখানে আমাদের যখন ব্যাটারিতে কি হয়, যখন ব্যাটারি পড়াবো বুঝতে পারবে, ওখানে ইলেকট্রড থাকে, দুটো ইলেকট্রড, একটা অ্যানায়ন একটা ক্যাটায়ন, সেইভাবে ডিফারেন্সটা তৈরি হয়। কিন্তু অ্যাকচুয়াল পোটেনশিয়াল ডিফারেন্স কখন আসে? যখন তুমি লোড কানেক্ট করো। তার মানে অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ বলে কিছু হয় না, হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল দুটোতেই পোটেনশিয়াল আছে, এখানেও পোটেনশিয়াল আছে, এখানেও পোটেনশিয়াল আছে। তাহলে কারেন্ট আমরা পজিটিভ টু নেগেটিভ কেন দেখাচ্ছি? তার কারণ এই পজিটিভ মানে আমরা বোঝাচ্ছি হায়ার পোটেনশিয়াল, আর এই নেগেটিভ মানে আমরা বোঝাচ্ছি লোয়ার পোটেনশিয়াল। তাহলে কারেন্ট উইল ফ্লো হায়ার টু লোয়ার পোটেনশিয়াল। ওকে, তো এই জন্য এখানেও দেখানো হয়েছে, এখানে এই জন্য দুটো পজিটিভ একে বোঝাচ্ছি আমি, যে অ্যাকচুয়ালি এটা আমাদের হায়ার আর এটা লোয়ার, যে কোনোভাবেই সবসময় কারেন্ট হায়ার থেকে লোয়ারে ফ্লো করে। ঠিক আছে, কারেন্ট ফ্লো করার জন্য এরকম পজিটিভ নেগেটিভ বলে কোনো টার্মিনাল দরকার পড়ে না, কারেন্টের জন্য হায়ার আর লোয়ারের দরকার পড়ে, ব্যাস, আর কিচ্ছু না। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ বলে কিছু হয়ও না, হায়ার পোটেনশিয়াল আর লোয়ার পোটেনশিয়াল হয়, পজিটিভ মানে হায়ার পোটেনশিয়াল, নেগেটিভ মানে লোয়ার পোটেনশিয়াল। ঠিক আছে, চলো, তো মোটামুটি একটা ধারণা আমরা পেলাম। এবার আমরা চলে আসছি রেজিস্ট্যান্স। হোয়াট ইজ রেজিস্ট্যান্স? বলো।
রেজিস্ট্যান্স কি? লেখো the opposition offered by a substance, the opposition offered by a substance to the flow of electric current is called its resistance. ওকে, তার মানে দ্য অপোজিশন অফার্ড বাই আ সাবস্টেন্স টু দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টকে ফ্লো করার সময় মানে দ্য অপোজিশন অফার্ড বাই আ সাবস্টেন্স, কোনো একটা সাবস্টেন্সের দ্বারা যদি অপোজিশন অফার্ড করা হয় সেটাকেই আমরা বলছি রেজিস্ট্যান্স বা বাধা। যখন কোনো একটা সাবস্টেন্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, সেই সাবস্টেন্সটা যদি সেই কারেন্ট ফ্লোটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, সেটাই হচ্ছে সেই সাবস্টেন্সের রেজিস্ট্যান্স। ওকে, এবার অনেকে রেজিস্ট্যান্সকে এরকমভাবে ডিফাইন করে যে কারেন্ট ফ্লোকে বাধা দেয়। তো ভালো করে একটা জিনিস বোঝো তো, কেউ যদি বাধা দেয় কারেন্ট ফ্লোকে, কেউ যদি বাধা দেয়, ধরো এটা একটা রাস্তা, এই রাস্তা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, তোমাকে যদি এখানে কেউ বাধা দেয়, এটা একটা দেয়াল যদি থাকে, তুমি আর যেতে পারবে এদিক? পারবে না, কোনোদিনই পসিবল নয়। তাহলে কারেন্ট যাচ্ছে কি করে যদি বাধা দেয়? তো বলো দেখি। তাই না? কেউ কাউকে বাধা দিলে, আমাকে যদি কেউ রাস্তায় আটকে দেয়, আমি তো যেতে পারবো না। তাহলে কারেন্ট যাচ্ছে কি করে? অ্যাকচুয়ালি কারেন্টে তো বাধা দেয়, অ্যাকচুয়ালি ভোল্টেজ ড্রপ হয়, মানে ভোল্টেজটা লস। না, ভোল্টেজ তো লস, কারেন্ট ফ্লোকে যে বাধা দেয় সেটাই রেজিস্ট্যান্স, কারেন্টকেই বাধা দেয়। তাহলে কি হবে? দেখেছো ছোট ছোট জিনিসগুলো আমাদের কাছে কতটা চাপের। ব্যাপারটা ভালো করে বোঝো। দেখো, কারেন্ট ফ্লোকে বাধা দেয়া বলতে ফ্লো অফ ইলেকট্রনের গতিটাকে কমিয়ে দেয় অ্যাকচুয়ালি। আমি তোমাদেরকে বোঝাই ভালো করে। ধরো এটা একটা পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে এরকম ভাবে জল ফ্লো করছে, জল যাচ্ছে। তাহলে এইটুকু জায়গায় আমি কি দেখতে পাচ্ছি? পাইপটা আমার ন্যারো হয়ে গেছে, মানে এই পাতটা ন্যারো। তাহলে এইখান থেকে জলের ফ্লোটা কমে যাবে না অনেকটা? যতটা এখানে আসছিল ততটা কিন্তু এখানে আর ফ্লো করবে না, এখানে ফ্লোটা কমে যাবে। তাহলে এই যে পাথটা, এই যে পাইপটা, এই পাইপের পাথটা এই জায়গাটায় কি হয়ে গেছে? ন্যারো ক্রিয়েট হয়ে গেছে। সেরকমই ঠিকই একদম সেম টু সেম, এটা যদি কোনো একটা তার হয়, কন্ডাক্টর হয়, তুমি যখন এখানে রেজিস্ট্যান্স কানেক্ট করছো, এই রেজিস্ট্যান্স কি করছে না এই পাথটাকে, কন্ডাক্টরের পাথটাকে ন্যারো পাথ তৈরি করে দিচ্ছে। তাহলে ধরে নাও এটা একটা কপার কন্ডাক্টর এবং এইখানে মাঝখানে রেজিস্ট্যান্স দেয়া আছে। তাহলে এই এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা কি করছে? ন্যারো পাথ তৈরি করছে। তার জন্য এই যে ডটেড লাইনগুলো, এগুলোকে ধরে নাও ইলেকট্রন। তাহলে এইখানে খুব সুন্দর কারেন্ট ফ্লো হচ্ছিল, বাট এখানে কারেন্ট ফ্লোটা কমে গেছে। কেন না রেজিস্ট্যান্স কি করছে? ন্যারো পাথ ক্রিয়েট করছে, ন্যারো পাথ। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স বাধা দেয় বলতে ফ্লো অফ ইলেকট্রনের একটা ন্যারো পাথ ক্রিয়েট করে। যত হাই রেজিস্ট্যান্স তত ন্যারো পাথ, যত লো রেজিস্ট্যান্স তত ওয়াইড পাথ হবে, বড় হবে। ঠিক আছে? তো এইটাই অ্যাকচুয়ালি ফ্লো অফ ইলেকট্রন। যখন আমাদের ইলেকট্রন ফ্লো করছে তখন রেজিস্ট্যান্স কি করছে? একটা ন্যারো পাথ ক্রিয়েট করছে। ঠিক আছে? এটাই অ্যাকচুয়ালি বাধা।
এবার এই রেজিস্ট্যান্স মেনলি দু ধরনের। একটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, আরেকটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে যে কোনো তার, ধরো এটা একটা কপার কন্ডাক্টর, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তো এর মধ্যে দিয়ে 100% কারেন্ট ফ্লো কোনোদিনও হতে পারবে না। প্রত্যেকটা, সেটা যাই হোক না কেন, পৃথিবীতে পিওর বলে কোনো কিছু হয় না, পৃথিবীতে পিওর বলে কোনো কিছু হয় না। কি হয় ভালো করে বুঝবে, এর মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে তখন এ কিছুটা পরিমাণ কারেন্ট ফ্লোকে বাধা দিতে পারে, এটা ইন্টারনাল প্রপার্টিস। পিওর বলে কোনো কিছু হয় না, আইডিয়াল কন্ডিশন পসিবল না। তো কোনো একটা কন্ডাক্টর, কোনো একটা তারের মধ্যে দিয়েও, নর্মাল একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, এই কন্ডাক্টর এটাকে যতটা বাধা দিচ্ছে সেটাকে বলা হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স। এটা কন্ডাক্টরই দিচ্ছে, তুমি বাইরে থেকে কোনো রেজিস্ট্যান্স কিনে আনছো না। এবার বাইরে থেকে যদি কোনো রেজিস্টার কিনে আনো, তখন যেটা এটা যদি তুমি এই ধরো এই জায়গাটায় আমি কানেক্ট করে দিলাম, সাপোজ এটা কন্ডাক্টর বাইরে থেকে রেজিস্ট্যান্স কিনে এনে এখানে লাগিয়ে দিলাম, তারপরে আবার এদিকে তার আছে, তাহলে এই যে মাঝখানে তুমি যে কন্ডাক্টরটাকে কানেক্ট, মানে রেজিস্ট্যান্সটাকে কানেক্ট করেছো, এইটা কি করছে, ন্যারো পাথ তৈরি করছে এইরকম। এইটাকে আমরা বলি এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এক্সটার্নাল রেজিস্ট্যান্স কি করে, আমরা বাজার থেকে কিনে আনি, সেটাকে ধরো এটার মধ্যে দিয়ে যতটা কারেন্ট যাচ্ছে, লোডে আমার ততটা কারেন্টের দরকার নেই, তাহলে মাঝখানে আমি কি দেব, এক্সটার্নাল রেজিস্ট্যান্স দেব, যেটা কি করবে না এখানকার কারেন্ট ফ্লোটাকে কমিয়ে দেবে। তাহলে এই যে কারেন্ট ফ্লোটাকে কমাবে, তার জন্য আমাকে এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করতে হয়। আর এই এক্সটার্নাল রেজিস্ট্যান্স গুলো কেমন হয় দেখেছো তো সবাই নিশ্চয়ই, এরকম টাইপের হয় অনেকটা। তাই তো, এখানে কালার ব্যান্ড থাকে, এরকম এক্সটার্নাল রেজিস্ট্যান্স দেখেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, এই যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স গুলো, এটা কি করে আমাদের কারেন্ট ফ্লোটাকে এক্সটার্নালি কমায়। এটা এই যে আমরা জিগজ্যাগ সাইনটা দেখাই না, এটা অ্যাকচুয়ালি এক্সটার্নাল রেজিস্ট্যান্সটাকেই দেখানো হয়। জিগজ্যাগ সাইনটা অ্যাকচুয়ালি এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সাইন। ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা সবসময় কন্ডাক্টরের হয়, যে তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে সেই তারের। ঠিক আছে, এবার আমরা চলে আসছি এই ইন্টারনাল রেজিস্ট্যান্সকে এক্সপ্লেইন করব। ভালো করে বোঝো, কোনো একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স, তারের রেজিস্ট্যান্স আর দিয়ে লিখি, এই আর ডাইরেক্টলি প্রপোর্শনাল এল এর সঙ্গে। এলটা কি স্যার? এই এলটা হচ্ছে লেন্থ অফ কন্ডাক্টর। একদম লেন্থ অফ কন্ডাক্টর, এবং এই আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে এটা ইনভার্সলি প্রপোর্শনাল, এবং লেন্থের সঙ্গে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো এই দুটোকে একসাথে যখন লিখি তখন লিখি আর প্রপোর্শনাল এল বাই এ। এইটাই হচ্ছে আমাদের মেনলি রেজিস্ট্যান্সকে ডিফাইন করে। তাহলে আর প্রপোর্শনাল এল বাই এ, এল মানে লেন্থ অফ কন্ডাক্টর, এ মানে ক্রস সেকশনাল এরিয়া অফ কন্ডাক্টর। তাহলে ধরো এইটা একটা তার আছে, এর ক্রস সেকশন এটাকে বলা হয় এ, এবং এর এল হচ্ছে এটা। ঠিক আছে, লেন্থ হচ্ছে এটা এবং ক্রস সেকশন হচ্ছে এটা এ। তো মানে কতটা মোটা, তাহলে যত লম্বা তার হবে, তার যত লম্বা হবে তার রেজিস্ট্যান্স তত কি হবে, তাহলে লেন্থ যত বড় হবে তার রেজিস্ট্যান্স তত বাড়বে। ক্রস সেকশন এরিয়া যত ছোট হবে, তার রেজিস্ট্যান্স তত বাড়বে। ক্রস সেকশন এরিয়া যত বড় হবে তার রেজিস্ট্যান্স কমবে। তাহলে ভালো করে একটা ব্যাপার বুঝতে হবে, যে ধরো কোনো একটা, এটা শিলিগুড়ি থেকে আমি কলকাতা, বা উল্টোটা করছি ভালো হবে, কলকাতা থেকে আমি শিলিগুড়িতে কোনো একটা
কন্ডাক্টর নিয়ে যাচ্ছি 600 কিলোমিটার ডিস্টেন্স, 600 কিলোমিটার। তাহলে এই যে কলকাতা থেকে শিলিগুড়িতে তুমি একটা ট্রান্সমিশন লাইন নিয়ে যাচ্ছ, এই ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স অনেক বেশি হবে। কেন? তার লেন্থ অনেক বেশি। তাহলে এই লেন্থটা কমানো তোমার হাতে। এটা কি লেন্থ কি আমাদের হাতে থাকে? থাকে না। তাহলে আমরা লেন্থ কোনোদিনও কমাতে পারবো না। আমাদের হাতে কি আছে স্যার? আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া। আমরা কোনোদিনও শিলিগুড়িটাকে একটু চাপিয়ে আনতে পারবো? একটু একটু সরিয়ে আনি তো কলকাতার দিকে, হবে না। তার মানে কি লেন্থ ফিক্সড। তার মানে যত লেন্থ বাড়বে, আমরা এখনই দেখলাম লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বেড়ে যায়, তাহলে রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট ফ্লো অনেক কমে যাবে। তাহলে আমাকে যদি কারেন্ট ফ্লো বাড়াতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? ক্রস সেকশন এরিয়াটাকে বাড়াতে হবে। মানে এই যে তারটা আগে ইউজ করতে হবে, এই তারটাকে আমাকে একটু মোটা তার দিতে হবে। তাহলে যত ক্রস সেকশন এরিয়া মোটা হবে, মানে যত মোটা তার হবে, তত তার কারেন্ট ফ্লো ভালো হবে, রেজিস্ট্যান্স কমে যাবে। কি বোঝা গেল? বলো। ওকে, সো দিস ইজ দ্য রেজিস্ট্যান্স। এবার এই আর কে তাহলে আমরা কি লিখছি? আর প্রপোর্শনাল এল বাই এ। তাহলে আর ইকুয়ালস টু রো এল বাই এ হয়। আর ইকুয়ালস টু কি হয়? রো এল বাই এ। তাহলে রোটা কি স্যার? রেজিস্টিভিটি, রোধাঙ্ক। হ্যাঁ, গুড, রেজিস্টিভিটি। অথবা আর কি নাম আছে এটা? স্পেসিফিক রেজিস্ট্যান্স। হ্যাঁ, স্পেসিফিক। স্পেসিফিক রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এটা অ্যাকচুয়ালি কি? প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এটা রোটা অ্যাকচুয়ালি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটাকে রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স আমরা বলে থাকি। ঠিক আছে, এই রোকে আমরা এইভাবেও ডিফাইন করতে পারি, রো ইকুয়ালস টু আর এ বাই এল। তাহলে ইউনিট কি হচ্ছে? ওহম। এরিয়া মানে মিটার স্কোয়ার, এল মানে মিটার। তাহলে মিটার মিটার স্কোয়ার কেটে গেলে ওহম মিটার। তাহলে হোয়াট ইজ দ্য ইউনিট অফ রো? ওহম মিটার। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ রো? ওহম মিটার। এবার তাহলে যে কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে তারেরও কি থাকে? একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, যেটা আমরা পড়ছি এখন। তাহলে আমি এমন একটা তার নিলাম, ধরো আমি এমন একটা তার নিয়েছি বা একটা কন্ডাক্টর বা ওয়্যার নিয়েছি, যার লেন্থ এল ইকুয়ালস টু 1 মিটার এবং যার ক্রস সেকশনাল এরিয়া 1 মিটার স্কোয়ার। কি বললাম? এই কন্ডাক্টরটার ক্রস সেকশন এরিয়া 1 মিটার স্কোয়ার এবং লেন্থ 1 মিটার। তাহলে এর মধ্যে থেকে কারেন্ট ফ্লো হলে এখানে কি রেজিস্ট্যান্স থাকবে না? বলো, টেল মি, থাকবে কি না? এখনই তো বললাম আমি, পৃথিবীতে আইডিয়াল বলে কোনো জিনিস থাকবে। একদম, পৃথিবীতে আইডিয়াল বলে কোনো জিনিস হয় না। আইডিয়াল বলে পৃথিবীতে কিচ্ছু নেই। সবারই কিছু না কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবেই। তো এই যে কন্ডাক্টর, এর লেন্থ 1 মিটার এবং এরিয়া 1 মিটার স্কোয়ার, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে এইখানেও আমাদের কি আসবে? রেজিস্ট্যান্স আসবে, অবশ্যই আসবে। তাহলে ফ্রম দিস রিলেশন, এই রিলেশন থেকে আমরা কি লিখতে পারি? রো ইকুয়ালস টু আর। কখন? when a equals to 1 মিটার স্কোয়ার আর l equals to 1 মিটার। ঠিক আছে, তাহলে কোনো একটা কন্ডাক্টরের লেন্থ যদি 1 মিটার হয় এবং এরিয়া যদি 1 মিটার স্কোয়ার হয়, তার মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করালে সেটা যে পরিমাণ রেজিস্ট্যান্স দেবে, সেটা তার রোধাঙ্কের সমান, সেটা তার রোধাঙ্কের সঙ্গে সমান হবে। তাহলে 1 মিটার লেন্থ এবং 1 মিটার স্কোয়ার কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করালে এই যে কন্ডাক্টরটা যে পরিমাণ কারেন্ট ফ্লোকে বাধা দেবে বা যে পরিমাণ রেজিস্ট্যান্স অফার করবে, দিস রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কি? স্পেসিফিক রেজিস্ট্যান্স। তার মানে কোনো কনস্ট্যান্টকে ডিফাইন করার জন্য
এটা কি ছিল? প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। কোনো কনস্ট্যান্টকে যখন তোমরা ডিফাইন করবে, বাকি ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যারিয়েবলকে রাখো, বাকিগুলোকে 1 করে দিয়ে সেটাকে ডিফাইন করা যায়। যেমন এর আগেও আমি করলাম, পিডি ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই চার্জ, সেখানে চার্জ 1 কুলম করে দিয়েছি, তার জন্য পিডি ইকুয়ালস টু ওয়ার্ক ডান হয়ে গেল। সেরকমই আমি এখানে এরিয়া আর লেন্থটাকে 1 করে দিয়েছি, তার জন্য কি হয়ে যাচ্ছে? রেজিস্ট্যান্স রেজিস্টিভিটির সঙ্গে সমান হয়ে যাচ্ছে। বলো, কারো ডাউট? না, ঠিক আছে। ওকে, তাহলে আর রেজিস্ট্যান্স যার ইউনিট ওহম, এর আর জিটা কি বলতো? কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স জি দিয়ে লেখা হয়, যেখানে আর ইকুয়ালস টু 1/g, ঠিক আছে, যার ইউনিট হচ্ছে ওহম ইনভার্স অথবা মো, অথবা আর কি হতে পারে বলো? সিমেন্স। হ্যাঁ, এগুলো দিয়ে ডিফাইন করি। সেম ভাবে রেজিস্ট্যান্সের পরে যদি রেজিস্টিভিটি দেখি, রো কি? রেজিস্টিভিটি যার ইউনিট ওহম মিটার। এই রো এর উল্টোটা হচ্ছে, এটাকে সিগমা, এটাকে আমরা বলি কন্ডাক্টিভিটি। রো ইকুয়ালস টু 1/সিগমা, ঠিক আছে। এটার ইউনিট কি? তার মানে ওহম ইনভার্স মিটার ইনভার্স। এই যে ওহম মিটার, এই যে এখানে তুমি এটাকে উল্টে দাও, তার মানে অ্যাকচুয়ালি সিগমা ইকুয়ালস টু কি হচ্ছে? 1/রো। তাহলে রো এর ইউনিট কি? ওহম মিটার। রো এর ইউনিট ওহম মিটার, তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে ওহম ইনভার্স মিটার ইনভার্স হচ্ছে, অথবা মো পার মিটার হচ্ছে, অথবা সিমেন্স পার মিটার হচ্ছে, অথবা সিমেন্স মিটার ইনভার্স হচ্ছে। আবার আমরা কি বলতে পারি? এই তো এর মধ্যে আর কি, যাই হোক, এর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে একটা কিছু দেয়। ওহম ইনভার্স মিটার ইনভার্স, মো পার মিটার, বা সিমেন্স পার মিটার, সিমেন্স মিটার ইনভার্স, ঠিক আছে, বা ওহম ইনভার্স পার মিটার, যেভাবে ইচ্ছা দিতে পারে, ঠিক আছে। সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ব্যাপারটা। তাহলে এইটুকু জায়গা ক্লিয়ার। এবার নেক্সট টপিকস, সেটা হচ্ছে একটা ম্যাথামেটিক্স দেবো তোমাদেরকে। চলো, ধরো এটা একটা কন্ডাক্টর আছে, যার লেন্থ L1, ক্রস সেকশনাল এরিয়া A1 এবং রেজিস্ট্যান্স R1, ঠিক আছে। বলা হলো এই কন্ডাক্টরটাকে যদি স্ট্রেচ মানে কি টেনে লম্বা করা, স্ট্রেচ মানে কি টেনে লম্বা করা, এই কন্ডাক্টরটাকে যদি আমরা স্ট্রেচ করে ডাবল করি, তখন তার R2 আর R1 এর মধ্যে কি রিলেশন পাবো? কি বললাম? এই কন্ডাক্টরের লেন্থ L1, এটাকে যদি আমি স্ট্রেচ করে ডাবল লেন্থ করি, এখন যা লেন্থ আছে তার ডাবল করি, তাহলে R1 R2 এর মধ্যে কি রিলেশন আসবে? কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে আমার? কি বললাম? কোশ্চেনটা কি বুঝেছো সবাই? বলো, কোশ্চেনটা বুঝতে। স্যার R1 যেমন বাড়বে স্যার, R1টা বেড়ে যাবে স্যার।
R1টা বেড়ে যাবে। ঠিক আছে, দেখছি চলো। হ্যাঁ একদম। তাহলে এখন এই লেন্থ আছে, বলেছে এটাকে স্ট্রেচ করে লম্বা করা হলো। তাহলে কোনো জিনিসকে এটাকে যদি আমি স্ট্রেচ করি মানে টেনে লম্বা করি, এখন যা এর ক্রস সেকশন আছে সেটাই কি থাকবে না কমে যাবে? না স্যার, কমে যাবে। কমে যাবে, তার মানে মোটামুটি এরকম অর্ধেক হয়ে যাবে, তাই না? তাহলে ক্রস সেকশনটা ডেফিনেটলি কমে যাবে। তাহলে এইটা এখন A2, এটা আমাদের L2। তাহলে ও কি বলেছে, আর এটা R2। কোশ্চেন কি বলেছে যে L1টা L1 ইকুয়ালস টু 2 ইন্টু L2, নাকি ভুল হলো, সরি, L2 ইকুয়ালস টু 2 ইন্টু L1। তাহলে ও কি বলেছে, আগে যা লেন্থ ছিল এখন লেন্থটাকে স্ট্রেচ করে ডবল করা হয়েছে, তাহলে 2 ইন্টু L1। তাহলে আগে যা ওর ক্রস সেকশন এরিয়া ছিল A1, দাঁড়াও, A1, এখন তাহলে A2 কি হবে? A1/2, ইয়েস অর নো? এটা যদি ডবল হয়, এর লেন্থ যদি ডবল হয়, ক্রস সেকশন এরিয়া হাফ হয়ে যাবে না? আগের তুলনায় হাফ হয়ে যাবে। তাহলে তখন R2 কত হবে? দিস ইজ দ্য কোশ্চেন। তাহলে আমরা এখান থেকে লিখতে, বলো এই পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো। লেন্থ ডবল হলে ক্রস সেকশন এরিয়া হাফ হবে, তখন R2 কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি R1 ইকুয়ালস টু রো L1/A1 রো L2/A2। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। তাহলে R1/R2 যদি আমরা এই দুটো ইকুয়েশনকে ভাগ করে দিই, তাহলে কি পাচ্ছি, রো তো সেম। কেন রো সেম কেন? কারণ স্পেসিফিক রেজিস্ট্যান্স কোনোদিনও চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট কোয়ান্টিটি এটা। L1, উপাদান সেম তো। হ্যাঁ উপাদান তো একদম একদম। তাহলে রো ক্যান্সেল। এবার আমরা কি লিখতে পারি, এবার উপরে A2 চলে যাবে, A2 জায়গায় কি লিখবো, A1/2, আর L2 জায়গায় কি লিখবো, L2 জায়গায় 2 ইন্টু L1। তাহলে এখানে A1 কেটে গেল, L1 কেটে গেল, তাহলে এখানে থাকলো 1/4। তাহলে R1/R2 ইকুয়ালস টু 1/4। তাহলে এখান থেকে আমাদের চলে আসছে R2 ইকুয়ালস টু 4 ইন্টু R1। R2 ইকুয়ালস টু 4 ইন্টু R1। সো দিস ইজ দ্য রিলেশন। তার মানে 4 গুণ হয়ে যাবে। লেন্থ যদি ডবল হয় তাহলে রেজিস্ট্যান্স কি হবে, 4 গুণ হবে। তাহলে এইখান থেকেই একটা ফর্মুলা আসে, জানো তো, এখান থেকে একটা ফর্মুলা আসে এই ধরনের কোশ্চেনের জন্য, যে R2 ইকুয়ালস টু n স্কয়ার ইন্টু R1। যদি ডাবল বলে তাহলে n এর জায়গায় 2 বসাবো, তাহলে এটা 4 হবে। যদি বলে যে লেন্থটা স্ট্রেচ করে 3 গুণ করা হলো, আগে যদি 1 মিটার থাকে টেনে 3 মিটার করা হলো, তাহলে লেন্থ যদি 3 গুণ হয় তাহলে এখানে 3 বসাবো, 4 গুণ হলে 4 বসাবো, তাহলে 4 4 16 হবে। তাহলে রেজিস্ট্যান্স 16 গুণ বেড়ে যাবে। বুঝেছো? তাহলে আমরা ডাইরেক্ট এই ধরনের প্রবলেমের জন্য এই ফর্মুলাটা মনে রাখলে আমাদের কাছে 1 সেকেন্ডে আনসার, এত কিছু করতে হবে না। তাহলে যে ধরনের অঙ্কে লেন্থ স্ট্রেচ করার কথা বলবে, দেখো সব ম্যাটেরিয়াল স্ট্রেচ হয় না। স্ট্রেচ মানে কি, টেনে লম্বা করা। সব ম্যাটেরিয়াল স্ট্রেচ হয় না। যে ধরনের অঙ্কে আমাকে বলবে স্ট্রেচ করা হলো বা টানা হলো, সেই ধরনের অঙ্কের জন্য এই ফর্মুলা R2 ইকুয়ালস টু n স্কয়ার ইন্টু R1। এবার কিছু কিছু অঙ্কে আমাকে আবার বলবে যে ক্রস সেকশন এরিয়াটাকে ফিক্স রেখে তার লেন্থটাকে বাড়ানো হলো, সেক্ষেত্রে কিন্তু অঙ্ক আলাদা হবে। শুধু স্ট্রেচ বাড়ালে, স্ট্রেচ করা, যে কোনো একটা গার্ডারকে তুমি টানো না, তুমি টানলে গার্ডারটা কি হবে, সরু হয়ে যাবে, মানে পাতলা হয়ে যাবে, ছিঁড়ে যাবে, মানে কি বলবো, একদম তার ক্রস সেকশন এরিয়াটা কমে যাবে। সেরকমই এরও কি হবে, স্ট্রেচ করলে বা টানলে তার ক্রস সেকশন এরিয়া কমবে। কিন্তু তোমাকে যদি অঙ্কে বলে দেয় যে
কোনো একটা কন্ডাক্টরের লেন্থ ডাবল করা হলো তার ক্রস সেকশন এরিয়াটাকে কনস্ট্যান্ট রেখে। তার মানে আগে আমার এইটা ক্রস সেকশন ছিল, এখনো আমার এই ক্রস সেকশনই আছে, বাট লেন্থটাকে ডাবল করা হয়েছে। এখনো আমার এই ক্রস সেকশনই আছে, বাট লেন্থটাকে কি হয়েছে, ডাবল করা হয়েছে। সেক্ষেত্রে অঙ্ক আলাদা হবে। তখন কি হবে, R1 ইকুয়ালস টু L1/A1, একবারেই লিখছি আমি, আর অতবার ইয়ে করছি না, তোমার তো ব্যাপারটা বুঝে গেছো। R1/R2 ইকুয়ালস টু L1/A1 L2/A2। তাহলে এই A2টা উপরে চলে যাবে। এখন কি বলেছে, ক্রস সেকশন এরিয়াটা ফিক্স রেখেছে দেখো। তাহলে তখন আমাদের A2 ইকুয়ালস টু A1, আর L2টাকে কি করা হলো, ডবল করা হলো, 2 ইন্টু L1। L2টাকে কি করা হলো, ডবল করা হয়েছে। তাহলে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে A1 কেটে যাবে, L1 কেটে যাবে, 1/2 R1/R2। তাহলে R2 ইকুয়ালস টু 2 ইন্টু R1। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। এইখানে কিন্তু n স্কোয়ার আসছে, এখানে কিন্তু 2 ইন্টু R1। তার মানে এই যে ফর্মুলাটা, এটা শুধু কি হবে, R2 ইকুয়ালস টু n ইন্টু R1, এখানে স্কোয়ার আসবে না। যদি ক্রস সেকশন এরিয়া ফিক্স থাকে তাহলে স্কোয়ার আসবে না, আর যদি ক্রস সেকশন এরিয়া চেঞ্জ হয় তাহলে স্কোয়ারের টার্মস আসবে। ক্লিয়ার? একদম ঠিক। ওকে, এবার এখান থেকে আর কি ধরনের অঙ্ক আমাদের দিতে পারে, সেটা হচ্ছে বলছে ধরো find the resistivity of a conductor, find the resistivity of a conductor। একটা কন্ডাক্টরের রেজিস্টিভিটি বের করতে বলেছে, which have resistance 100 ohm and 10 meter length আর ধরো 0.4 সেন্টিমিটার ডায়া দেয়া আছে। তাহলে কন্ডাক্টরের ডায়ামিটার কত দেয়া আছে, 0.4 সেন্টিমিটার, লেন্থ দেয়া আছে 10 মিটার, এবং রেজিস্ট্যান্স কত, 100 ওহম। তার রেজিস্টিভিটি বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি, রো ইকুয়ালস টু RA/L, আর দিয়েছে 100 ওহম, লেন্থ কত দিয়েছে 10 মিটার, আর এরিয়া স্যার আমরা জানি না, কিন্তু ডায়ামিটার দেয়া আছে। তার মানে কন্ডাক্টরের ডায়ামিটার মানে কি, ব্যাস দেয়া আছে। তাহলে এই ক্রস সেকশন এরিয়ার ফর্মুলা কি গো, পাই আর স্কোয়ার না, বৃত্ত পাই আর স্কোয়ার। তাহলে এখানে আমাদের ডায়ামিটার মানে ডি দেয়া আছে 0.4। তাহলে এটাকে যদি আর করতে হয় তাহলে কি করব, 0.4/2, ঠিক তো? তাহলে আমাদের আর বেরিয়ে গেল। তাহলে পাই মানে 3.14 ইন্টু 0.4/2 তার স্কোয়ার। তো এটাই হয়ে গেল আমাদের কি, ক্রস সেকশনাল এরিয়া। মিটারটাকে কি করতে হবে, মিটারটা মিটারে থাকবে নাকি, মিটারেই তো থাকবে নাকি। এবার এই জায়গাটা তাহলে চেঞ্জ করতে হবে, সেন্টিমিটারটাকে মিটার করতে হবে, তাই না? সেন্টিমিটারটাকে মিটার কি করে করবে, পয়েন্টটা দুটো করে আগে 100 দিয়ে 80 ভাগ হবে স্যার। কত, 100 দিয়ে 0.004। 100 দিয়ে মানে সরি 10 টু দি পাওয়ার -2, তাই তো? হ্যাঁ, তাহলে এইটা তাহলে আর হয়ে গেল আমাদের 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 2 এটা। তাহলে এই জায়গাটায় 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার -2/2 তার হোল স্কোয়ার। সো এটা আমাদের এরিয়া বেরিয়ে গেল, ব্যাস এখানে বসালে আনসার। আমি আর করছি না, বাকিটা করে নেবে, ঠিক আছে? তো এই দুটো টাইপের কোশ্চেন আমাদের এইটুকু জায়গার থেকে আসে। একটা হচ্ছে এই ধরনের অঙ্ক যেখানে আমাকে কোথাও রেজিস্টিভিটি বের করতে বলে,
কোথাও রেজিস্ট্যান্স বের করতে বলে, ঠিক আছে, লেন্থ এরিয়া 99% কেসে দেয়াই থাকে। আর কখনো কখনো এই ধরনের প্রবলেম দেয়। তো এই দুটো টাইপেরই অঙ্ক হয়, আর ইকুয়ালস টু রো এল বাই এ। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাতে এই দুটো টাইপেরই অঙ্ক আমরা দেখতে পাবো, তার বাইরে নয়। নেক্সট চলে আসছি আমাদের নেক্সট টপিকসে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের টেম্পারেচার কোফিশিয়েন্ট। টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। টেম্পারেচার coefficient of resistance, টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। দেখো ভালো করে, consider a conductor having resistance R0 at 0 degree Celsius and RT at T degree Celsius. It has been found that in the normal range of temperature, in the normal range of temperature, the increase in resistance RT minus R0. ওকে, তাহলে কনসিডার করা হচ্ছে একটা কন্ডাক্টর হ্যাভিং এ রেজিস্ট্যান্স কত, R0 at T degree Celsius and RT at T degree, 0 degree Celsius ওখানে, এবং এটা RT T degree. It has been found that in the normal range of, দেখো বুঝিয়ে দিচ্ছি কি বলতে চেয়েছে। কোনো একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স R0 কখন, যখন 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, উষ্ণতা যখন 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক সেই সময়, এটার আগে তোমাদের একটা ছোট্ট জিনিস আমার বলতে হতো, ভুল হয়ে গেল, সরি। হ্যাঁ দাঁড়াও, এই জায়গাটা একটু বলে দিচ্ছি, হ্যাঁ ছোট্ট করে, বেশি কিছু না। রিলেশন অফ আর অ্যান্ড টেম্পারেচার, মানে রেজিস্ট্যান্স অ্যান্ড টেম্পারেচার। মনে রাখবে ফর কন্ডাক্টরের জন্য, মানে পরিবাহীর জন্য, আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তার মানে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স কমবে। এটাই যদি ফর সেমিকন্ডাক্টর অর ইনসুলেটর, সেমিকন্ডাক্টর বা ইনসুলেটরের জন্য আর ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। টেম্পারেচার যদি বাড়ে রেজিস্ট্যান্স কমবে, টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে কি বললাম, কন্ডাক্টর মানে পরিবাহী, কপার কন্ডাক্টর, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, এদের জন্য টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বেড়ে যায়, টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স কমে যায়। কিন্তু সেমিকন্ডাক্টর বা ইনসুলেটর যদি থাকে, তাদের ক্ষেত্রে টেম্পারেচার যদি বাড়ে রেজিস্ট্যান্স কমে যায়, উল্টোটা ঘটে, টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স বেড়ে যায়। তো এই জিনিসটাই যদি আমাদের এখানে দেখি, এইটাই বলতে চেয়েছে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে এটা R0 রেজিস্ট্যান্স ছিল, তাহলে টেম্পারেচার যদি T ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এটা কি হয়ে যাবে, RT হয়ে যাবে, মানে এটা কি বেড়ে গেল। তাহলে কতটা বেড়ে গেল,
8t মাইনাস R0, কতটা বেড়ে গেল রেজিস্ট্যান্স? 8t মাইনাস R0 থেকে করলেই কত, ধরো আগে রেজিস্ট্যান্স ছিল 10, এখন বেড়ে হয়েছে 30, রেজিস্ট্যান্স বেড়েছে কত? 30 মাইনাস 10 মানে 20 ওহম রেজিস্ট্যান্স বেড়ে গেছে। টেম্পারেচার আগে ছিল 0, এখন T ডিগ্রি। তাহলে এই যে চেঞ্জ ইন টেম্পারেচার, তার জন্য কি হচ্ছে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, এই যে 8t মাইনাস R0, এইটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে। 8t মাইনাস R0 এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার চেঞ্জ। এই যে টিটা কি, টেম্পারেচার চেঞ্জ। তাহলে রেজিস্ট্যান্সের পরিবর্তন কার উপর ডিপেন্ড করছে? চেঞ্জ ইন টেম্পারেচার। এই যে 0 থেকে টি হয়েছে, তাহলে এই টি মানে, এই টি মানে কি, এই টি মানে হচ্ছে T1 মাইনাস T2 বা ইউ ক্যান সে T2 মাইনাস T1। T2 মানে কোনটা? পরের টেম্পারেচারটা। T1 মানে আগের টেম্পারেচারটা। আগে কত ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস, পরে কত হলো? T ডিগ্রি সেলসিয়াস। এটাকে তোমরা 0 না লিখলে T1 T2 ও লিখতে পারো। তাহলে এই যে পরিবর্তনটা, টেম্পারেচারের পরিবর্তনের ওপর কার পরিবর্তন ডিপেন্ড করছে? রেজিস্ট্যান্সের পরিবর্তন। আমরা কি পড়ছি? কন্ডাক্টরের জন্য ইজ কনসিডার আ কন্ডাক্টর হ্যাভিং আ রেজিস্ট্যান্স। তাহলে আমরা যেটা পড়ছি এটা কন্ডাক্টরের। কন্ডাক্টরের টেম্পারেচারের সঙ্গে রেজিস্ট্যান্সের কি সম্পর্ক? সমানুপাতিক বা ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাই চেঞ্জ ইন রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চেঞ্জিং টেম্পারেচার। এবং এই চেঞ্জিং রেজিস্ট্যান্স অলসো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইনিশিয়াল রেজিস্ট্যান্স। ইনিশিয়াল রেজিস্ট্যান্সের সঙ্গেও এটার, এই যে রেজিস্ট্যান্সের পরিবর্তন, এটা ইনিশিয়াল রেজিস্ট্যান্সের সঙ্গেও ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে কতটা ইনিশিয়াল রেজিস্ট্যান্স ছিল তার উপরেও ডিপেন্ড করছে রেজিস্ট্যান্সের পরিবর্তনটা। ঠিক আছে, এই দুটো রিলেশনকে যখন আমরা একসাথে লিখছি, 8t মাইনাস R0 প্রপোর্শনাল R0 ইন্টু টি। এবার এই প্রপোর্শনালিটিটা উঠে গেলে একটা কনস্ট্যান্ট আসে, তার নাম আলফা 0 R0 টি। এই আলফা 0টাকে আমরা কি বলি জানো? টেম্পারেচার কোফিশিয়েন্ট। টেম্পারেচার কোফিশিয়েন্ট। ওকে, এখান থেকেই আসছে আলফা 0 ইকুয়ালস টু RT মাইনাস R0 বাই R0 ইন্টু টি। এটা হচ্ছে টেম্পারেচার কোফিশিয়েন্টের ফর্মুলা। আর এই রিলেশনটাকে আমরা যদি আরেকটু ভালো করে লিখতে চাই, RT ইকুয়ালস টু R0 প্লাস R0 আলফা 0 টি। আমি কি করলাম? R0টাকে এইদিকে নিয়ে গেলাম জাস্ট, আর কিচ্ছু না। তাহলে এইখান থেকে RT ইকুয়ালস টু R0 কমন নিলে 1 প্লাস আলফা 0 ইন্টু টি। এটাও একটা ফর্মুলা। ঠিক আছে, এই দুটো ফর্মুলা আসে এখান থেকে। তাহলে ঠিক আছে। ওকে, এবার এই টেম্পারেচার কোফিশিয়েন্টের ইউনিট কি জানো? এই যে আলফা 0, এখানে এটা রেজিস্ট্যান্সের পরিবর্তন, মানে এটা ওহম, আর এটা কি ওহম আর ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওহম ওহম কেটে গেলে কি থাকলো? পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে হোয়াট ইজ দ্য ইউনিট অফ তোমার কি বলে টেম্পারেচার কোফিশিয়েন্ট? পার ডিগ্রি সেলসিয়াস। একদম, পার ডিগ্রি সেলসিয়াস। এই জায়গাটায় একটা ছোট্ট জিনিস লিখে রাখো, যে এটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আলফা 0 এটা ডিপেন্ডস আপন the nature of material and temperature. ওকে, তাহলে
আলফা জিরো টেম্পারেচার কোফিসিয়েন্ট কিসের ওপর ডিপেন্ড করে, ম্যাটেরিয়ালের কি নেচারের ম্যাটেরিয়াল এবং তার টেম্পারেচার কত তার ওপর ডিপেন্ড করছে আলফা জিরো। ঠিক আছে, তো ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাস, আজকে প্রথম দিন তো, নেক্সট ক্লাস থেকে শনিবার করে কিন্তু প্রায় 3 ঘন্টার ক্লাস হবে, 3-3.5 ঘন্টা। ঠিক আছে, বলো 2 ঘন্টা পড়লে ভালো লাগলো ক্লাস সবার? একদম একদম